হয়েছে। তো আমরা বিজ্ঞানের ক্লাসে সাধারণত সবাই আছি, কিন্তু বিজ্ঞানের ক্লাসে এমন অনেকেই আছে যারা ক্লাসে গিয়েও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজকের এই ক্লাসটা তাদের গল্পের ক্লাস, মানে আমি ক্লাসে তাদের শুধু গল্পই শোনাবো। গল্পটা শুরু হয়েছিল সেই সহজ পাঠ থেকে, সেই সহজ পাঠেই আমরা সেই গল্পটার সাথে প্রথম পরিচয়। শুরুটা করছি সেখান থেকে, সেই অঞ্জনা নদী তীরে চন্দ্রনী গায়ে, পোড়ো মন্দির খানাগঞ্জের বায়, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, আর আছে এক তারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় কুঞ্জন সুর। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, দুমুঠো অন্ন জানে দুই বেলা দেয়। আমি যে গল্পটা বললাম সেই গল্পটা শুরুটা এখান থেকে নয়, আরো আগে, কিন্তু তবুও গল্পগুলো একটু একটু করে তৈরি হয়েছে। আপনি ভাবুন, যার কথা বলছি সে একজন অন্ধ কানাই, সে পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে, রবীন্দ্রনাথ এইভাবেই বলেছিলেন। আমি যার কথা বলছি সে তাকেও একটা পোড়ো মন্দিরের পাশে থাকতে হয় একলা, আর তার একটা কুকুর আছে, আর কেউ নেই সঙ্গী। কেউ দয়া করলে তাকে দুমুঠো অন্ন দান করেন। কিন্তু আজ আমরা যে জায়গায় আছি সেখানে এই শিশুরা শুধুমাত্র কারো ভিক্ষায় বাঁচে না। তাই সেই গল্পটা একটু অন্যভাবে বলি। চলুন বর্ণ পরিচয়ের গল্পে আসি এবার। এই গল্পটার সাথে সবারই পরিচয় আছে। এই বইটা দেখার সাথে সাথে সবচেয়ে বেশি বিকৃত, মানে এখনো পর্যন্ত বেস্ট সেলার বই এর ধারে পাশে কেউ পৌঁছায়নি, অথচ খুব কম মূল্যে, অথচ সবচেয়ে বেশি বিকৃত বই এইটাই। এবার আমি এই বইটার সাথে সাথে দেখার সাথে সাথে একজনকার নাম মনে পড়ে, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলুন, এই বিদ্যাসাগর কথা আপনারা সবাই শুনেছেন। আরেক বিদ্যাসাগরের গল্প বলবো বলেই আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। চলুন সেই গল্পটা শোনাই। যার গল্প বলবো আমি তাকে অমলকান্তি বলি। সেই অমলকান্তি যারা রোদ্দুরের স্বপ্ন দেখেছিল কিন্তু হতে পারেনি, কবিতার অমলকান্তির কথা, তারা অন্ধকার ছাপাখানায় কাজ করে। কিন্তু আজ যে অমলকান্তিদের কথা বলবো একজন নয়, একাধিক। যাদের কথা বলবো তারা সকলে রোদ্দুর হতে পেরেছে, সেই রোদ্দুরদের গল্প শোনাতে আজকে এসেছি। চলুন একটা ছবি দেখাই। আচ্ছা, এই ছবিটা কেউ দেখেছে নাকি কখন? ঠিক বলেছেন। আমি এই বিদ্যাসাগর কথা বলছি, যে বিদ্যাসাগরকে আপনারা আগে কখনো চেনেন। দেখুন, এক বিদ্যাসাগর বর্ণ পরিচয় তৈরি করেছিলেন। এই বর্ণ পরিচয়টাকে শৃঙ্খলিত করেছেন, সাজিয়েছিলেন, আমাদেরকে ছুটতে সহায়তা করেছেন সেই অক্ষর নিয়ে। আরেক বিদ্যাসাগর যার কথা আজকে বলতে চাইছি, তিনি যে বর্ণমালা আবিষ্কার করেছিলেন সেই বর্ণমালাটি হলো ব্রেল বর্ণমালা। তাহলে আমার আরেকজন ঈশ্বর এবং আরেকজন বিদ্যাসাগর, তিনি না থাকলে গুটেনবার্গের ছাপাখানার কালো অক্ষরগুলো দৃষ্টিহীন মানুষদের কাছে কিছুই থাকতো না। তিনি অনেকটা দধিচির মতো। ভাবুন, বর্জ্যের মতো যে বর্ণমালাগুলো তুলে দিয়েছিলেন তাদের হাতে, তাই আজকে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত। এই একটাই কারণে তিনি আমার কাছে রোদ্দুর। হয়তো দেখবেন আপনাদের কাছেও এমন মানুষগুলোই প্রেরণা হতে পারে। এই লুই ব্রেল হলো আমার কাছে সেই অমলকান্তি। সেই রোদ্দুরদের গল্প দিয়েই শুরু করলাম। আরেকজনকার কথা আপনারা জানেন, একজন মেয়ে এমনিতে হাজার প্রতিবন্ধকতা শেখার আমাদের সমাজে, তারপরেও সেই মেয়েটা জীবনের কাহিনী লিখেছিল আজ থেকে অনেক বছর আগে। অথচ তিনি দেখতে পেতেন না, শুনতে পারতেন না, বলতে পারতেন না। স্টোরি অফ মাই লাইফ, তিনি আমার অমলকান্তি। আরেকজনকার কথা ভাবুন, এই যে সুন্দর একটা চেয়ার, প্রয়োজন হলে এটাকে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বসতে পারি। আরেকজন যে ওইটাতেই বসে থাকতেন, অথচ ভাবুন তো, আলোর স্পর্শ ধরে মহাকাশ নিয়ে তার গবেষণা। এই যে বিজ্ঞানের এই ক্ষেত্রগুলোকে আমরা যারা ছুঁতে পারিনি, এই মানুষটাকে চেয়ারে বসে সেখানে ছুঁয়ে দিয়েছে। আজ তাদের গল্প আপনাদের শোনাবো, একটু ভিন্নভাবেই শোনাবো। চলুন সেই গল্পে যাওয়ার আগে একটা জাদু দেখাই। আসলে আমরা শিক্ষকরা হলাম জাদুকর, এবং এই জাদুটা কোথায় দেখাতে পারি? ক্লাসরুম। তো কিরকম করে সেই জাদুটা আসুন, চলো সেই জাদুটা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। আসুন, দেখুন আমার হাতে একটা বৃত্ত আছে। জেনারেলি এই বৃত্তটা গণিতের বিষয়, আমি বিজ্ঞানে আমি বিজ্ঞান। এখন এই বৃত্তটাকে আমরা যদি নাড়া দিই তাহলে এটা কিছু পরিবর্তন করবে। কি পরিবর্তন করবে? এই বৃত্তটার দুটো অংশ পাবো। কি আছে আমি একটু দেখাই। ধরুন সাপোজ এটা কোনো নাড়া দিচ্ছি, দেখুন চেঞ্জ হয়ে যাবে। একটু চেঞ্জ হয়েছে, বৃত্তটার কোনো কিছু চেঞ্জ হয়েছে, কিছু লেখা বা ছবি এসেছে, আসেনি?
এটাকে মনকে অন্যদিকে চালিত করার জন্য বললাম, কিছুই আসবে এবার আমি চাইলেই আসবে, এই দেখুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে চাইলে এলো, এই চাওয়ার জন্য একটা মন্ত্র জানা দরকার, একটা মন্ত্র শেখে। একদিন ক্লাসে যাচ্ছি, আমার ক্লাসে যাচ্ছি, আর একটি ক্লাসে একটি বাচ্চা ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। আমি বলছি, কি রে কাঁদছিস কেন? ছোট বাচ্চা। তো বলছে, আমার বাড়ি বাঁকুড়ায়। ওইদিকে ভাষাগুলো একটু অন্য ধরনের। তো বলছে, স্যার ক্লাসে ঢোকার মন্ত্রটা ভুলে গেছি। বলছে, ক্লাসে ঢোকার মন্ত্রটা ভুলে গেছি? তো আমি বললাম, কোন মন্ত্রটা রে? বলছে, না স্যার সকালবেলায় বেরিয়েছিলাম। তাহলে তো বেরিয়েছিলি কি করে? বলছে, যখন বেরিয়েছিলাম আমার সঙ্গে নবীন ছিল, নবীন মন্ত্রটা বলেছে। তারপরে বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে আসার পর ও আগে চলে গেছে, আর আমি না ঢুকতে পারি না, মন্ত্রটা ভুলে গেছি, ওই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? আমি চল তাহলে মন্ত্রটা শিখিয়ে দিই। তাহলে আমাকে কি দিবি? বলছে, আপনি আমাকে মন্ত্রটা শিখিয়ে দেন, তারপরে যা বলবেন আমি দিয়ে দেবো। তারপরে তাকে মন্ত্রটা শিখালাম, চল ক্লাসের কাছে। ক্লাসে যাওয়ার পরে বললাম, বল স্যার। বলছি, হ্যাঁ এই মন্ত্রটার জন্য ঢুকতে পারিনি এতক্ষণ পর্যন্ত। মানে এমন একটা মন্ত্র যদি থাকে তাহলে আমরা ক্লাসে ঢুকতে পারি। এই মন্ত্রটা জানি না বলেই আমরা ঢুকতে পারি না ক্লাসে। শুধুমাত্র ক্লাস নয়, আরেকটা মন্ত্র আমাদের জানতে হবে। আমি যাদের কথা বলবো তাদের সাথে আমাদের ভাব করতে হবে। আমি অসুখটা বলি ভাব আর অভাবের অসুখ। সমস্ত মানুষের মধ্যে কিছু না কিছু অভাব আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে। ঠিক আমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যেও আছে। সেই ভাব যদি করেন তাহলে তার অভাবটা বুঝতে পারবেন। যতক্ষণ না করছেন ততক্ষণ অভাব বুঝতে পারবেন না। চলুন এবারে জানতে আসি। দেখুন, সেই ভাব আর অভাব বুঝলে তাহলে এই একটা দৃশ্য আসে। এই দৃশ্যটা কোন সময় দৃশ্য বুঝতে পারছেন? রাতের অন্ধকার। তো এটাকে ঢাকা দিলাম, এবার আবার এটাকে নাড়া দিলে এটা পরিবর্তন হয়ে গেল, এটা দিন হয়ে গেল। এখন দিন আর রাতকে নিয়ে আমাদের জীবন, তো এটা অপোজিট ওয়ার্ড অনায়াসে বোঝাতে পারি। ঠিক একইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা অংশকে যদি আমরা এরকম মডেলের সাহায্যে দেখাতে পারি বা জীবনটাকে এইরকম পরিবর্তন করতে পারি, তেমনই একটা জিনিস দেখি। দেখুন এটা, এই দৃশ্যটা, এই ইমোজিটা কিসের ইমোজি বুঝতে পারছেন? এখন হ্যাঁ স্যার, এটাকে ধরুন নাড়া দিই, দেখুন এবার পরিবর্তন হবে, বুঝছে? ওই মন্ত্রটা ভুলে গেলে সব চেঞ্জ হয়ে যাবে। এখন মন্ত্রটা মনে পড়লে আবার ভুলে গেছে। এখন বিষয় হচ্ছে এমন মন্ত্রগুলো আমাদেরকে জানতে হবে, তবে এটা আসবে। চলুন যাদের কথা বলছি তাদের একটা বৈশিষ্ট্যকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি। ছবিটা দেখা যাচ্ছে পরিষ্কার? আচ্ছা, পরিষ্কার দেখা যাচ্ছে। এবার যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটার একটু চেঞ্জ দেখুন। এই যে অংশটা দেখছেন এটাকে বলে সেন্ট্রাল ফিল্ডস, মাঝের অংশটা হারিয়ে গেছে। আমাদের ক্লাসে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা এই মাঝের অংশটা দেখতে পায় না। পেরিফেরাল ভিশন আছে, মানে চারপাশটা দেখতে পায় কিন্তু মাঝটা দেখতে পায় না। ঠিক একই ধরনের একটি ছাত্রছাত্রী আছে, তার এরকম ঘষা কাচের মতো দেখে, মানে একটা প্লাস্টিক চিপকানো আছে, ঘষা কাচের মতো দেখে। আমরা যারা লো ভিশন, মানে যাদের ভীষণটা লো, কম দেখতে পায়, তারা ঠিক এইরকম দেখে। আবার কেউ কেউ আছে যারা ঠিক এইরকম দেখতে পায়, দেখতে পাচ্ছেন? এটা বলে টানেল ভিশন। দেখুন একটু ছোট্ট টানেলের মতো অংশ দেখতে পাচ্ছি। আমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে, তারা সেই রকম করে তাকিয়ে থাকে। আমার শুধু মুখটুকু দেখতে পায় বা নাকটুকু দেখতে পায়, দূরে আর সামনে গেলে তখন সুবিধা হয়। আবার এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে 100% ব্লাইন্ড। তাহলে দেখুন ওই বাচ্চাদেরকে তো আমি ক্লাসে আনতে পারছি না, ওদের এই অবস্থাটাকে দেখানোর জন্য এই উপকরণটা তৈরি করেছি। অর্থাৎ আমি তাদেরকে দেখানোটার জন্য এই বিষয়টাকে প্রেজেন্ট করতে চাইছি। চলুন আরেকটা জিনিস দেখাই, মানে কত সহজে বিষয়টাকে বোঝানো যেতে পারে তার জন্য আমি আরেকটা উপকরণ দেখাচ্ছি। আমার হাতে একটা ঘড়ি আছে, জেনারেল ঘড়ি, একই ঘড়ি আপনাদের মতোই, কিন্তু একটু আলাদা আছে। কি আলাদা আপনারা দূর থেকে দেখতে পাবেন না, একটু সামনে যাই তাহলে বুঝতে পারবেন। এই ঘড়িটায় আপনারা দেখতে পাচ্ছেন, বলতে পারবেন কটা কাটা আছে? দুটো কাটা। আর কিছু পার্থক্য? হ্যাঁ, নাম্বারগুলো লেখা নেই। কি আছে তাহলে? হ্যাঁ, এবার এই মূল বিষয়টা দেখুন। এবার দেখতে পাচ্ছেন এটা ব্রেইল ঘড়ি।
আমার হাতে আরেকটা ঘড়ি আছে, এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা। এবার এই ঘড়িটা সবাই দেখতে পেলেও এটা আমাদের যদি ব্লাইন্ড শিক্ষার্থীর কাছে যায়, এটাকে টকিং ওয়াচ বলে। তার মানে আমি বোঝাতে চাইছি অ্যাসিস্টিভ ডিভাইস, সহায়ক দুজন, একজন ডিভাইস যেটা টেকনোলজি, আর দুজন আরেকজন আমরা যদি এদের পাশে থাকি তাহলে কিন্তু মিরাকেলটা ঘটতে পারে। সেই মিরাকেল ঘটানোর জন্য এই গল্পগুলো শোনাতে এসেছি আপনাদেরকে। শুনুন, আরও অনেকগুলো বিষয় জানার বাকি আছে, তবুও তাদেরকে একটু অন্যভাবে পরিচয় করে আরেকটা জিনিস দিয়ে একটা জাদু দেখাবো। এই বক্সটার নাম স্কিনার বক্স নয়, পাজেল বক্স নয়, এটা প্যান্ডোরাস বক্স নয়, এটা আমার বক্স। এটা যদি আপনাদের কাছে থাকে আপনাদের বক্স। চলুন জাদুটা দেখাই। বা এই জাদুটা দেখানোর জন্য আমার কাছে একটা জাদু যন্ত্র আছে, এমন একটা জাদু যেটা বললাম যে শিক্ষক মহাশয় দেখাতে পারে ক্লাসরুমে। কীভাবে দেখায় আমি দেখাচ্ছি। ধরুন এটা একটা মন্ত্র বললাম, মন্ত্রটা আগেই শিখিয়ে দিয়েছি। এবার এর ভিতর থেকে কি বেরিয়ে আসে দেখুন, বলতে পারেন কি? আরশোলা। ঠিকই বলেছেন, আরশোলা। এই যে আরশোলাটা দেখতে পাচ্ছেন, এটা এর মধ্যে রেখেছি। এবার গল্পটাতে যাওয়ার আগে বিষয়টাতে আসি। এখন আরশোলাটাকে যদি এই বক্সের ভিতরে রাখি, ইংরেজিতে এটা হবে ইন নাউন। এবার এই আরশোলাটাকে ঠিক এটার উপরে ছড়িয়ে আছে, এটা উপরে আছে যখন স্থির আছে। এবার যদি এটা চলমান থাকে তাহলে ভাবুন এই একটা জিনিস দিয়ে আমি যে কোনো জায়গায় আরশোলাটাকে রাখলেই হয়ে যাবে। এখন আরশোলাটা রাখলাম কেন? প্রশ্ন হচ্ছে আরশোলাটা রাখলাম, আমি অন্য জিনিস তো রাখতে পারতাম। ওইখানে আসে বিষয়টাতে। আমি একদিন ক্লাসে পড়াতে গিয়ে হঠাৎ করে আমার দুটি ছাত্রী আছে সম্পূর্ণ দৃষ্টি, তাদেরকে বলছি যে ওরে, একজন চিৎকার করছে, বলছে স্যার কাল সারা রাত ঘুমোতে দেয়নি, সারা রাত চিৎকার করেছে। আমি কিসের জন্য চিৎকার? বলছে সে সারাক্ষণ বলছে কি একটা যেন সুসু সুসু করে চলে যাচ্ছে। সবাই জানে এটা আসলেই হবে। আমার ঠিক আছে, ও তেমন কিছু জিনিস না, কালকে নিয়ে আসবো। বলছি না না না, আমার দরকার নেই। দেখলাম যে ওটা আনলে বিপদ বাড়বে, তার চেয়ে এটা পড়ানোর জন্য ওটাকে তৈরি করে নিয়ে যায়। ওটা ক্লে দিয়ে তৈরি করতে বেশি সময় লাগেনি, টুক করে পড়ে নিলাম, পরের দিনে স্কুলে চলে গেলাম। গিয়ে ওর হাতেই ওটা দিয়েছিলাম, ও পড়াশোনা কমপ্লিট করে ফেললো। করার পরে জিজ্ঞাসা করছি, দেখ কি হাত দিয়েছিলি বলতো? বলছি কি, কালকে যেটা তোর হাতের বুদ্ধি চলে যাচ্ছিল ওটা আর শোনা। তাহলে কিন্তু দুটো কাজ হলো, একটা আমার ক্লাসের পড়াটাও হয়ে গেল, 2 নাম্বার ওর মধ্যে একটা ফোবিয়া ছিল, ভয়, সেটাও কেটে গেল। তাহলে আমি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করছি, কাদের জন্য করছি, এটা কিন্তু ভাবতে হবে। কেন ভাববো? আমি একটা অন্য জিনিস দিয়ে দেখাই। আসলে বৃষ্টির ভয়ে আমি অনেক কিছু জিনিস এদিক ওদিক করে নিয়ে এসেছি, তবুও মনে হয় পাবো, খুঁজে চেষ্টা করছি। আচ্ছা দেখুন তো, এই কাটা উঠে কিসের কাটা বলতে পারবেন? পাখির মনে হচ্ছে, দেখলে বোঝা যাচ্ছে তো। এখন এই যে কাটা উঠে দেখছেন, এখন এইটা দেখার সাথে সাথে আপনারা বলেন টিয়া পাখি। এবার দেখুন, এইটা নিয়ে আমি ক্লাসে পড়াতে গিয়েছিলাম, কোথাও যদি পাখি। আমার ক্লাসে অনেকেই আছে যারা সম্পূর্ণ দৃষ্টিও কিছু আংশিক, তো তারা আমাকে বলছে স্যার পাখিটা দিন না। পাখিটা দেওয়ার পরে তারা এরকম হাত দিয়ে বলছে, স্যার এই পাখিটা গান গায়, এই পাখিটা আকাশে ওড়ে, এই পাখিটা ডিম পাড়ে। এবার বলুন তো, এই পাখিটা কোনোটাই করে? কোনোটাই করে না। আমরা সেই বিমূর্ত বিজ্ঞানের ক্লাসে যাই যখন, মানে এত জটিল জটিল তত্ত্বগুলো ওদের কাছে কিরকম লাগে। চলুন সেই পাখিটাকে আপনাদের কাছে একবার নিয়ে আসি, এই পাখিটাকে একটু অন্যভাবে দেখাই। দেখুন আমার কাছে একটা জিনিস আছে, এটা কি বুঝতে পারছেন? না, ট্রেসিং পেপার না। হ্যাঁ, এটাকে সহজ ভাষায় বলে প্লাস্টিক, আর আরেকটু সহজ ভাষায় বলে প্লাস্টিক। এটা হলো প্লাস্টিক, দামি জিনিস। এগুলো হচ্ছে প্লাস্টিক, দামি জিনিস। এটা প্লাস্টিক, জুনের প্লাস্টিকের একটু কাজ দেখে। এবার পাখিটা ডাকলো। তাহলে বিষয়টা হচ্ছে বিজ্ঞান আমরা পরে যাব, আগে যার জন্য বিজ্ঞান তাকে আগে চিনব। আপনি অনায়াসে অনেকগুলো জিনিস দেখাতে পারেন ক্লাসরুমে, কিন্তু এমন একটা প্লাস্টিক তার ওই বিমূর্ত ধারণাটাকে মুক্ত করতে পারে।
আপনার কাছে এটা কিছুই নেই, কিন্তু ওদের কাছে এটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দেওয়ার পরে ওরা বলতে পারে হ্যাঁ একটা পাখি আছে। এরপর আর আমাকে ওইটা নিয়ে যেতে হয় না। চলুন আর একটা আমার ক্লাসের গল্প শোনাই। কেন গল্পগুলো শোনাচ্ছি, এটা আসলে একটা গৌরচন্দ্রিকার মতো। আমি যে ক্লাসে যেতে চাইছি সেই ক্লাসটা যাওয়ার আগে যাদের কথা না বললে নয়, সেই জন্যই শুরুটা এখান থেকে। একটা একে চন্দ্রের গল্প শুনি। গল্পটা পরে আছে, আমি আগেই শুনি। একদিন ক্লাসে আমি একে চন্দ্র পড়াচ্ছিলাম। যাদের কথা বলছি তাদের এরা তারা আমার ক্লাসের ছাত্রছাত্রী। আমরা যাদের নিয়ে কাজ করি তাদের সংখ্যাটা সময়ের সাথে সাথে বেড়ে গেছে। প্রথম যখন দেখেছিলাম 95 এটা 7 প্রকার ছিল, সেটা 2016-তে, এবং বর্তমানে এসে 21 প্রকার প্রতিবন্ধকতা। কিন্তু সবগুলোকে আমরা কি চিনতে পারি না। একটা গ্রাফ দেওয়া আছে যেখানে এত ধরনের প্রতিবন্ধকতাকে আমরা নতুন ভাবে চিনছি প্রতিদিন। পরে আসি আমাদের এডুকেশন সিস্টেম, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। অসাধারণ একটা বিখ্যাত ভাবনাকে কেন্দ্র করে এটা তৈরি করা। আমরা যখন ক্লাসে যাই আমরা ঠিক এই ভাবনাটাকে নিয়েই ক্লাসে যাই। দেখুন এখানে একটা পরীক্ষা সিস্টেম, পরীক্ষা হবে, কোশ্চেন পত্র তৈরি করে যেমন ভদ্র কি লেখা আছে দেখুন, ফর এ ফেয়ার সিলেকশন এভরিবডি হ্যাজ টু টেক দ্য সেম এক্সাম, প্লিজ ক্লাইম্ব দ্যাট ট্রি। পিছনে যে গাছটা কে আছে দেখুন তো, কাক আছে, বাঁদর আছে, পেঙ্গুইন আছে, হাতি আছে, শিল মাছ আছে, শেয়াল আছে, সব আছে। সবাই কি গাছে উঠতে পারবে? ঠিক আমার ক্লাসে সবাই সব ক্লাসেই অঙ্কেতে কিংবা বিজ্ঞানে কিংবা বাংলায় সব ক্লাসে সব বিষয়কে ধরো দক্ষতা আসতে পারবে। তাই এইটা আমাদের প্রথমেই রাখতে হবে। এই সিস্টেমটাই আমাদের এডুকেশন সিস্টেম, যারা ওই সবাইকে এক গাছে ছড়িয়ে দিয়েছে, তার জন্য আমাদেরকে বারবার পিছিয়ে যেতে হয়। শুধু পরে আসি, আমি এই সিস্টেমের কথা বলছি। প্রথমে আগে বলিনি, এখানে একটি ছবি দেওয়া আছে, যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গার ছবি। এটি কোনো ধর্মকে আলাদাভাবে দেখানোর জন্য এটা করছি না, বা কোনো ধর্মকে ছোট দেখানোর জন্য করছি না, শুধু একটা বিষয়কে প্রেজেন্ট করার জন্য আমি এটা করেছি। ঠিক আছে? সো আমি যে বিষয়টা বোঝাতে চাইছি, ইনক্লুসিভ এডুকেশন বিষয়টা কি। দেখবেন মা দুর্গার দুজন গুরুই আছে, কার্তিক আছে, গণেশও আছে। এখন গণেশের ঢাউস একখানা পিঠ, ইয়ার বড় একটা সুর, একটা বিশাল মাথা। তারপরেও আমি যে কথাটা বলতে চাইছি, এই জায়গাটার পরেও আমরা দেখেছি মা দুর্গা কখনো তাকে আলাদা করেন। একটা বিখ্যাত লাইন আছে, কুপুত্র হয় অনেক গমা, কুমাতা তো নয় কখনো। ইনক্লুসিভ এডুকেশন একটা মায়ের কথা। সেখানে যেমন গণেশও থাকবে, সেখানে কার্তিকও থাকবে, সবাইকে নিয়ে। ঠিক তার পাশে আরেকটা ছবিতে ওটাই দেখানোর চেষ্টা করেছি, জঙ্গলে যেমন সব পশুরাই থাকে। এটা ওই বিষয়টাকে একটু আলাদা করে দেখানো। আমরা জেনারেল স্কুল দেখেছি, তারপর ইন্টিগ্রেটেড এডুকেশন দেখেছি, তারপর ইনক্লুসিভ এডুকেশন দেখেছি। এটা আমাদের জেনারেল ভাবনা থেকে একটু বেরিয়ে গিয়ে দেখুন 2+2 সমান 2 হয়। কখন হয়? ধরুন আপনি সাপোজ, আমি উদাহরণ দিয়ে বলছি, আপনি একটি ছোট বাচ্চাকে দিয়েছেন 2+2, সে যদি 2 করে আমরা কি করবো? কিলচট ঘুষি লাথি মেরে দেবো। কারণ কি, ভুলটা হবে কেন? এখন তার জায়গায় নেমে দেখুন। নিউটনের একটা সূত্র আছে, আমি অন্যভাবে বলি, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো ছাত্র বা ছাত্রীর অবস্থান পরিবর্তনে বাধ্য না করিলে স্থির ছাত্র বা ছাত্রী চিরকাল স্থির থাকিবে, আর গতিশীল ছাত্র বা ছাত্রী সমবেগে সরলরেখা ধরে চলতে থাকবে। মানে আপনি যদি এইভাবেই দেখেন আর কি। এখন কিলচট ঘুষির জায়গায় আপনি অন্যভাবে বোঝাতে পারেন। এখন তার জায়গায় এসে দেখুন, আমি ছোট্ট জিনিস দেখে এটাকে এই মুহূর্তে চামচ হিসাবে ধরি। মা যদি বাচ্চাকে খাবার খাওয়ায়, কিরকম করে খাবার খায়? হ্যাঁ, খাবারটা খাও, হ্যাঁ। এই যে হাঁ করে খাবারটা খাওয়ায়, মা কি খাবারটা খায়? খাবারটা খায় বাচ্চাটা, কিন্তু হাঁ করে কি? তার মানে সমগোত্রীয় হতে হবে, মানে তৎসম বলে একটা শব্দ আছে না, তার সমান, মানে তার মতো হতে হবে। আমরা ঠিক তার মতো হতে পারি, তবেই কিন্তু এই 2+2 হবে, 4 হবে না। কিন্তু এমনই গল্পগুলো শোনাবো বলেই পাট করে এই বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই যে ডিফারেন্সটা বলছি, প্রত্যেকেই আলাদা। যদি দুটো যমজ সন্তান হয়, তার আঙুলের ছাপ আলাদা হয়, তাহলে সবাই আলাদা। তার মেজাজ আলাদা, তার চেহারা আলাদা না হলেও তার প্রত্যেকটা আচরণ আলাদা হতে পারে, তার বুদ্ধি আলাদা হতে পারে। ছোট্ট একটা কপিং স্ট্র্যাটেজির বিষয়ে আসি। কপিং স্ট্র্যাটেজি মানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা যাদের নিয়ে থাকি তারা এরকমই হয়। ওই বাচ্চা মেয়েটি বেশ কিছুদিন আগে তার মাকে হারিয়েছিল।
সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন তার মা গান গাইয়ে তাকে ঘুম পাড়াতো। সে যখন দেখলো তার মাই নেই, কি করবে, ওর যখন বাড়ির মেঝেতে ওর মায়ের একখানা ছবি রেখেছে। ওর মা মারা যায় শীতকালে, দেখুন একটু মুড়ে রেখেছে মাথার টাকা দিয়ে। ওই প্রতিদিন সন্ধ্যাবেলায় ও সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যা আর পাওয়া যায় মানে যেখানে যা পায় খায়, তার সন্ধ্যাবেলায় এসে ওই মায়ের ওইখানে পোলট্রিতে শুয়ে ঘুমিয়ে পড়ে। আমরাও কিছু জিনিস সেরকম মেনে নিই, মানিয়ে সেই বিষয়টাকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া। চলুন আমাদের সেই শুরুটা থেকে আসি। সেই অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, এটা রামায়ণের একটা কাহিনীর মতোই ধরুন। কিন্তু অন্ধমুনি অভিশাপ না দিলে দেবতার জন্ম হতো না। রামের জন্ম হয়েছিল, তাহলে দেবতার জন্ম হলো। তারপরে দেখুন দ্বিতীয় জায়গাতে আসুন, রামায়ণের দ্বিতীয় অধ্যায়টাতে এসে মন্থরা ওই কৈকেয়ীকে কুমন্ত্রণা না দিলে ওই রাম যেত না বনবাসে। তাহলে দেখুন দ্বিতীয়তে আরেকটি চরিত্রকে পেলাম, সেও প্রতিবন্ধী চরিত্র। প্রথমে যাকে পেলাম সেও প্রতিবন্ধী চরিত্র। 3 নম্বরে আসি সুপ্রনখা, সে আসার পরে তার নাক আর কানটা কেটে দিয়েছে, আরেকটা প্রতিবন্ধী হয়ে গেল। চরিত্র 3টে। দেখুন পুরো রামায়ণ মহাকাব্যটাকে জুড়ে এই 3টে প্রতিবন্ধী চরিত্র চালনা করবে। আমরা তখন তো ভাবিনি, এইটাকে ভাবাবো বলেই আপনাদের কাছে আসা। চলুন পরের পাঠে আসি। এই গল্প আপনাদেরকে শুনিয়েছি, সেই সহজ পাঠের গল্প। এটা একটা অন্য ভগবানের গল্প শুনে এই পাশের ভগবানকে আপনারা চেনেন, এখন তো আরো ভালোভাবে চিনে গেছে। যাই হোক, এই ভদ্রলোককে দেখার পরে পাশের যে ভদ্রলোককে দিকে তাকান, দেখে কিছু বোঝা যাচ্ছে? হাত আর পা গুলো ঠিক বলেছেন, পুষ্ট। পাশে যিনি আছেন তারও তো হাত আর পা নেই, তারপরেও তুমি মন্দিরে দেবতা হিসেবে পূজিত হন, তাহলে এই মানুষটা কেন হয় না? তার কারণ আমরা সেভাবে দেখিনি বলে। দেখার দৃষ্টিকোণের পরিবর্তন দরকার। একিবারেন্ট বলে একটা প্রথা আছে, এই প্রথাটা ইন্দোনেশিয়াতে দীর্ঘদিন চলছিল, জানি না আজও চলছে কিনা। এই প্রথা অনুসারে যদি বাড়িতে কেউ মারা যায়, তাহলে ওই বাড়ির মহিলাদের আঙুলের প্রথম অংশটা কেটে দেওয়া হতো। হাতে প্রথমে একটা খুব শক্ত করে দড়ি বা কোনো একটা গাছের ছাল বেঁধে দেওয়া হতো, রক্ত সঞ্চালন বন্ধ করে দেওয়া হতো, দিয়ে ধারালো কোনো পাথরের টুকরো বা কিছু দিয়ে ওটা কেটে দেওয়া হতো। তাহলে ভাবুন, একটা বাড়িতে যদি 10 জন মেম্বার থাকে, গেল এরকম করে। এবার দেখুন বিতর্ক তো হাজার আসতে পারে, কেন মহিলাদের ক্ষেত্রে এটা? আমরা প্রতিবন্ধকতার দিকে যাচ্ছি, আমরা ওখান থেকে বেরিয়ে আসছি না। কিন্তু এমন একটি প্রথা, আমি যাদের কথা বলছি দুজনকার কথা বলছি। একটি আপনারা সকলেই হয়তো এটা গল্পটা শুনেছেন, ওই রিকের গল্প, যে বোকা হতে চেয়েছে। ঠিক আরো বিপরীতে আরেকজন ঝিঝি পোকাদের ডাক্তার হতে চেয়েছে একজন। এই যে ঝিঝি পোকাদের ডাক্তারদের গল্প আপনারা শোনেননি। এই ছেলেটি অটিজম আক্রান্ত। অটিস্টিক বাচ্চাদের গল্পগুলো বড্ড জটিল। আমি বারবার এই কথাই বলি, যদি আকাশের গায়ে কান না পাতি তবে তাদের কথা শুনতে পাবো না। আমি ঠিক অন্যভাবে বলি, যদি আকাশের গায়ে কান না পাতি তবে তাদের কান্না শুনতে পাবো না। কথা আর কান্না দুটোই শুনতে হবে। সেটা শুনতে গেলে আমাদের ক্লাসেই থাকতে হবে। ক্লাসের মধ্যে এমন অনেক গল্প আছে, যার কথা বলছি তাদের নিয়ে একটু অন্য গল্প বলি। একজনের সাথে কিছুদিন আগে পরিচয় হয়েছিল, তার 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে, দুজনই অটিস্টিক। তো উনি একদিন বলছেন যে আমি অন্যের বাড়িতে রান্নার কাজ করি, রান্না করতে যখন যাই দুজনকার পায়ে বেঁধে দিয়ে চলে যাই। ফিরে এসে দেখি কালশিটে পড়ে গেছে, কখনো হয়তো মারপিট দুজনে করেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু কান্নাকাটি নেই, কথাও বলে না। বলছে আমি এসে জিজ্ঞাসা করি বাবা লাগছে, মা লাগছে, কিছুই বলে না। মাঝে মাঝে চিৎকার করে, হাসে, কিন্তু দুঃখটা অন্য জায়গায়। তিনি আমাকে বলছে স্যার ওরা কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, অনেকটা তো বড় হয়ে গেছে। বিষয় হচ্ছে এই কারণেই কথাটা বলছি, যদি আকাশের গায়ে কান্না পাতি তবে তাদের কান্না শুনতে পাবো না। আমি তাদের কথা বলছি যাদেরকে আমরা ক্লাসে আনতে চাই। তাই তাদেরকে না বুঝলে আমরা ক্লাসে আনবো কি করে? তাই এই গল্পতে আসা। এদেরকে আপনারা সকলেই চেনেন, আমি অলরেডি 2-1জনের কথা বলে ফেলেছি। মাঝে যিনি আছেন তাকে চেনেন সবাই, সুধাচন্দ্র। এই মানুষটাকে চেনেন? রবীন্দ্র। ভাবুন তো, দৃষ্টি হারিয়ে গেল সৃষ্টি, সুরের সৃষ্টি হারায়নি। তাই এই মানুষটাকে আমরা মনে রেখেছি। পাশে দেখতে পাচ্ছেন হেলেন কেলার আর রবীন্দ্রনাথ, মহাবিস্ময়ে। এনাকে চেনেন? ওই এভারেস্ট গল্প শোনাই। বাস্কেটবল প্লেয়ার ছিল মেয়েটি,
খুব ভালো খেলতো, তার জন্য সিআইএসএফ এর একটি চাকরির পরীক্ষা দিয়েছিল লখনৌ থেকে দিল্লি পদ্মাবতী এক্সপ্রেস, ওই ট্রেনে করে যাচ্ছিল। সেই ট্রেনে যেতে যেতে রাতের বেলা ডাকাত ওঠে, সবাই তার সবকিছু কেড়ে নিতে গিয়ে ওরও জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছিল, সে ছাড়েনি, বাধা দিয়েছিল, তাই ডাকাতের দল তাকে ঠেলে দিয়েছিল ট্রেন থেকে বাইরে যখন পড়েছিল সেখানে গিয়ে একটা ট্র্যাকে পড়ে সেন্সলেস হয়ে যায়। তারপরে যখন সেন্স পেয়ে তখন থেকে আরেকটা ট্রেন এসে তার পাটা কেটে দিয়ে চলে গেছে। যাই হোক, সেই পা কেটে দেওয়ার পরেও সেই মেয়েটি হারিয়ে যায় না। এই মেয়েটি সেই নার্সিংহোম বেডে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছিল, প্রতিজ্ঞা করেছিল, জেগে কিন্তু ঘুমিয়ে না, স্বপ্ন দেখেছিল এবং প্রতিজ্ঞা করেছিল সর্বোচ্চ যে 7টা মহাদেশ আছে তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে, এবং পৌঁছেছিল, এবং এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল এই একটা পাহাড়ে, যার কথা বলছি অরুণিমা সিনহা। অসাধারণ 4টি লাইন তার জন্য। अभी तो इस बात की असली उड़ान बाकी है, अभी तो इस परिंदे का इम्तिहान बाकी है, अभी अभी तो मैंने लंघा है समुंदर को, अभी तो पूरा आसमान बाकी है। অবশ্যই অরুণিমা সিনহা ব্যতিক্রমী একজন মহিলা। যার কথা বলছি তার নাম দেওয়ানি, একটা ভালোবাসার গল্প, এই জন্য নাম দিয়েছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ভালোবাসার গল্প কেন বলছি, যে মানুষটিকে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মানুষ, ইনি একজন এডিএম পোস্টে কাজ করে পশ্চিম মেদিনীপুরে, নাম কেম্পা হন্নাইয়া, এবং এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে কর্ণাটকের টুমকুর বলে একটি জায়গা। ছোটবেলা থেকে জেনারেল স্কুলেই পড়াশোনা করা, বহু প্রতিবন্ধকতা বারবার এসেছে। প্রতিবন্ধকতা শুধুমাত্র চোখ দিয়ে নয়, এই প্রতিবন্ধকতাটা আমাদের সকলেরই আছে, আমরাও কি সব দেখতে পাই? ভাবুন তো, এমন বহু প্রতিবন্ধীকে আপনারা চেনেন, নাম বললে চমকে যাবেন। যেমন ভাবুন, লতা মঙ্গেশকর প্রতিবন্ধী ছিলেন, কখনো ভেবেছিলেন? সচিন তেন্ডুলকর প্রতিবন্ধী ছিলেন, প্রতিবন্ধী আছেন, এখনো প্রতিবন্ধী। ভাবুন, আমরা কখনো ভাবিনি, কিন্তু ভাবাটা একটু অন্যদিকে ভাবুন। লতা মঙ্গেশকর গান গাইতে পারতেন, ক্রিকেট খেলতে তো পারতেন না। সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলতে পারেন, গান গাইতে পারেন, মানে বাধা বা প্রতিবন্ধকতা সবার মধ্যেই আছে, কিন্তু আমাদের ভাবনার পরিবর্তন দরকার। আমি আসি এনার গল্পতে। যে ভদ্রলোকের কথা বলছি, উনি বারবার ওই রিজেক্টেড হতে ছাড়েননি, আশা ছাড়েননি। জেনারেল স্কুলেই পড়াশোনা, এই করতে করতে কলেজে আসা, বিশাল বড় রাস্তা পার হতে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে, কারণ আগে তখন এইরকম সাজানো রাস্তা, লাইট, আলো এত কিছু ছিল না, শব্দ কিছুই ছিল না। ফেরতে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছিল, তখন এই পাশে যে ভদ্রমহিলাকে দেখছেন তিনি তার রাস্তাটা পার করে দিয়েছিলেন। যে ভদ্রমহিলা রাস্তাটা পার করেছিল আজও তার হাতটা ছাড়েনি, তিনি তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী। এই কারণেই ভালোবাসার গল্পটা শোনালাম, যে ভাবুন ওর পাশে সে ছিল বলে আজকে তিনি কিন্তু অনেকটা পথ এসেছে। একলা কিছুটা পথ হাঁটা যায়, কিন্তু অনেকটা পথ হাঁটতে গেলে একলা চলা যাবে না। এই কারণে সবাইকে যুক্ত হতে হয়। চলুন পরের গল্পে আসি। এটা আমাদের জেনারেল বিষয়গুলোই আছে, এটার কথা অন্যভাবে বলছে, এটা কাউন্সিলিং এর গল্প বলি, ঠিক আছে? এখানে দুজন স্বামী স্ত্রী, এই অপশনটা সবচেয়ে ইজি অপশন, যেখানে ঝগড়াটা বোঝানো যায় সহজে, ঠিক আছে? তো দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, শেষ পরিণতি ডিভোর্স। তো সোজা চলে গেছে হাইকোর্টে যাওয়ার পরে জজ সাহেব বুঝিয়েছে যে এখন তোমাদের যাওয়া যাবে না, এখন কিছুটা সময় লাগবে, 1 মাসের মতো সময় লাগবে। কি করতে হবে? করতে হবে বলতে আমি একজন কাছে পাঠাবো, তার কাছে একবার যাও, তারপরে তোমাদের এটাতে আমি সিগনেচার টিগনেচার বা সব কিছু করে দেবো। সেই কথা অনুযায়ী তারা একজনের কাছে গেলেন। যার কাছে গেলেন তিনি কি করলেন, ঠিক এইরকম একটা টেবিলে একজনকে বসতে দিলেন ওই সাইডে, আর একজনকে ঠিক পিছনে ওই যতটা দূরত্ব আছে সেখানে একজনকে বসতে দিলেন, স্বামী স্ত্রী দুজনকে দিলেন। এবার স্ত্রীর হাতে, এই স্ত্রীকে ওখানে দাঁড় করিয়ে দিলেন, স্বামীর হাতে একটা কোশ্চেন লিখে দিলেন, প্রশ্ন করতে কতজন প্রশ্ন লেখা আছে। প্রথম প্রশ্ন যে তোমার নাম কি? ওই মহিলাটাকে জিজ্ঞাসা করবে, বলছে উনি এই যে প্রশ্নগুলো আছে আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। কিছুক্ষণ পরে উনি প্রশ্নটা জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? সেই ভদ্রমহিলা ওখান থেকে বলছে, দেখেছি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, সে কথা দেখলেন, বলছে ঠিক আছে ছেড়ে দিচ্ছেন। দ্বিতীয় প্রশ্নটা আসুন, আর ওনার মিসেসকে বলছে আপনি একটু এগিয়ে আসুন, উনি আর একটা এগিয়ে, তাহলে বলছে দ্বিতীয় প্রশ্ন তোমার বাড়ি কোথায়? দ্বিতীয় প্রশ্ন যেই করেছে আবার সেই একই জিনিস। দেখেছেন, তাড়াতাড়ি লিখে দিন তো, আর প্রশ্ন যাওয়া যাবে না। বলছে আমি অপেক্ষা করুন, আরেকটা প্রশ্ন আছে তো। বলছে আরেকটা এগিয়ে আসুন, আরেকটা এগিয়ে এসছে। এবার বলছে এবার প্রশ্ন করুন, বলছে তোমার স্বামীর নাম কি?
যেই বলে তখন নামটা বলে দিয়েছে। দেখেছেন, যেটার নাম মুখে আনতে নেই সেইটা বলছে, আর এতগুলো কিন্তু একটা বলেনি। ওর বিষয়টাতে আসি, কাউন্সিলিং কেন হয়। এরপরে জানা গেল মানে ওই মানুষটা কানে শুনতে যেত না, তাই এতদিন ঝামেলাটা কারণ ছিল কানে শুনতে না পাওয়া, তাই কাছে আসতে হবে। কাউন্সিলিংটা এই কারণে দরকার, এটা সবারই দরকার, ছাত্রছাত্রীর দরকার, গার্জেনেরও দরকার, বাবা মার দরকার, এবং একই সঙ্গে পরিবারের সমস্ত মানুষের দরকার, শিক্ষকদের দরকার। কারণ কাউন্সিলিং ছাড়া আমরা তোদেরকে চিনতে পারবো না। চলুন পরের গল্পে আসি। এই গল্পটি ছোটবেলায় পড়া গল্প, বড্ড প্রাসঙ্গিক গল্প। দুটো কলসির গল্প, একটা ভাঙা একটা ভালো কলসি। এই দুটো কলসির মধ্যে ভাঙা কলসিটাকে ভালো কলসিটা প্রতিদিন খারাপ কথা শোনায়। কেন খারাপ কথা শোনায়? ও বোঝায় যে তুই ভাঙা বলে ক্ষতি হয় কি বলতো, যতটা জল নিয়ে আসে বেশিরভাগটা পড়ে যায়, তার আছিস কেন? তো সে তখন ওই যে বাহককে বলছে, জানো তো আমাকে এই কথা বলছে, আমি আর থাকবো না এখানে। থাকবেন না কেন? চল তোকে একটা জিনিস দেখাই। কি দেখায়? ওই চল রাস্তায় যাওয়া, রাস্তাটা দেখে নিস। যাওয়া আসার সময় দেখলো কি, এসে জিজ্ঞাসা করছে ওই যে নদী থেকে যাওয়ার যখন নদীতে জল আনতে এসে তখন দেখলাম খটখটে রাস্তা, আর আসার সময় দেখলাম ফুল ফুটেছে। তাহলে কি বুঝলি? বুঝলাম না তো কিছু। বুঝলি এটাই, যখন রাস্তা দিয়ে যাই আর আসি, এই দুটো পথের মধ্যে তুই কি করেছিস? দেখ, যে রাস্তা দিয়ে তোর ফাটার অংশটা দিয়ে জল পড়তো সেদিকে তুই ফুল ফুটিয়েছিস, ও কিন্তু কিছুই ফোটায়নি। তার মানে ওই ফাটা অংশটা জলটা পড়েছে বলেই কিন্তু ফুলটা ফুটেছে, আমি কিন্তু হতো না। তাহলে গল্পটাতে আসলে আমাদেরকে এটাই শেখায়, প্রত্যেকের মধ্যে কিছু সম্ভাবনা আছে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। সেই সম্ভাবনাটাকে বার করে আনার কথা বিবেকানন্দ আমাদেরকে শুনিয়েছিলেন। চলুন ছোট্ট তিনটে প্রশ্ন, হোম টু টিচ, হোয়াট টু টিচ, হাউ টু টিচ, এন্ড হোয়েন টু টিচ। আমরা কাকে পড়াতে চাইছি? আমি অলরেডি তাদের কথা বলেছি, বারবার তাদের কথাই বলছি। হোয়াট টু টিচ, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অঙ্ক, সব জায়গাতে কিভাবে আমরা থেমে থেমে যাই দেখুন, দেখাবো। আর হাউ টু টিচ কিভাবে, সেটাই বারবার দেখাবো, হাতে কলমে। আর হোয়েন, এই তো সবসময় বলতে হবে, আমরা চাইলেই সবাইকে সবসময় শেখাতে পারি না। এইটা কেন পারি না, তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমি একদিন ক্লাসে গিয়ে একটা একেচন্দ্রের গল্প শুনিয়েছিলাম। দেখি একেচন্দ্রের গল্পটা এখানে আছে কিনা। এটা একটা ফুচকার গল্প, একেচন্দ্রের গল্পটা পরে শোনাই, আগে একেচন্দ্রের গল্পটা শোনাই। একদিন ক্লাসে একেচন্দ্র এখানে আছে কিনা দেখেন। ওয়েট, যত ঝামেলা চাঁদ সূর্যকে নিয়ে, ওইগুলোই তো পালিয়ে যায় যেখানে সেখানে। হ্যাঁ, সূর্য এখানে এনেছিল, এই যে ধরুন এটা একটা সূর্য চলে না, জ্বলছে না। এই সূর্যটা নাকি মাঝে মাঝে জ্বলে যায়, কিন্তু এই যে কাজ করছে না, করে তখন করে জানেন তো, দেখুন এবার দেখুন কাজটা করুন। এমন একটা সূর্যের সাথে আপনাদের পরিচয় কে করিয়েছিল বলুন তো? এটা বিজ্ঞান, থমাস এডিসন। সেই লোকটাকেও স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ কি? তাকে আমরা বুঝতে পারিনি বলে। অথচ এমন একটা যন্ত্র কিভাবে তৈরি করলো ভাবুন তো, আমাদের দিমাগ কি বাড়তি, এটাই তো। যাই হোক, এমন একটি, যার সাথে আমি পরিচয় করাবো, তাকে একটু অন্যভাবে দেখাই। গান পেয়ে গেছি, দেখুন একেচন্দ্র। এই একেচন্দ্র একটা গল্প শোনায়। একদিন ক্লাসে গিয়ে একেচন্দ্র পড়াচ্ছিলাম। একেচন্দ্র পড়াতে গিয়ে আমি পড়াচ্ছি একেচন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, এটা পড়ানো হয়ে গেছে। আমার একটি ছাত্র উঠে এসে আমাকে বলছে, স্যার একটা প্রশ্ন ছিল। আমি কি প্রশ্ন? বলছে, স্যার একেচন্দ্র হবে, সূর্য হবে না কেন? বললাম, সূর্য হবে না কেন? ঠিক তো। সেদিন দেখলাম যে একে বোঝাতে গেলে অনেক ঝামেলা আছে। সেদিন ওকে সাইকোলজিক্যালি বোঝালাম। সাইকোলজিক্যালি বোঝানো মানে কিরকম, যে যেখানে বসেছিলি সেখানে জানালে কানের পরে আচ্ছা করে দিয়ে যাবে, সাইকোলজিক্যালি বোঝানো। এইটা সহজে বোঝানো যায়। বাচ্চাটা টুকটুক করে চলে গেল। পরের দিনে আবার চলে এসছে, স্যার আরেকটা প্রশ্ন ছিল। আবার কি?
স্যার আপনি বলছেন ওই প্রশ্নটাই, আমি বড় হয়ে গেছি। আমি একদিন বলেছেন বড় হতে বুঝতে পারবি, তো কী করে বড় হলি? বলছে এই দেখুন দেখুন এই। তারপর বলছে আর, বলছে আর একদিন বড় হয়েছে, কালকে আপনি জিজ্ঞাসা করেছিলেন আজকে একদিন। বলুন না স্যার, সূর্য হবে না। আর মূল কথাটাই আসি, আমি যে সত্যটির কথা বলছি তার নাম সূর্য। সূর্যকে শুনবে যা হোক করে, সে কোনো মতো ছাড়বে না। পরের দিনই আমি বলছি দেখ, সেদিন দেখলাম সাইকোলজিক্যালি তাহলে বোঝাটা কাজ হয়নি, সে আবার চলে এসেছে, মানে হলো না কাজ। দ্বিতীয় এবার লজিক্যালি বোঝাতে হবে। সেদিন বোঝালাম দেখ ওই চাঁদটার ব্যাপারটা, সূর্যটার ব্যাপারটা বোঝ। চাঁদটা শান্ত কোমল, ওইটা আমাদেরকে পুড়িয়ে দেয় না, আর সূর্যটা পুড়িয়ে দেয়, ওই জন্য ক্যান্সেল, ওই জন্য একে চল। যাই হোক কিছুক্ষণ একটু বিমর্ষ হয়ে শুনলো, দিয়ে পালিয়ে গেল। তার দিন পড়ার পরে আবার এসে হাজির, এসে বলছে স্যার আবার একটা প্রশ্ন ছিল। আবার প্রশ্ন হলে বল। বলছে স্যার আপনি তো বলেছিলেন সূর্য সকল শক্তির উৎস, চাঁদ তো নয়, তাহলে সূর্যটা হবে না কেন? কে বোঝায় বলুন? তো পরের দিন বললাম শোন তাহলে অন্যভাবে বোঝ। ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় তোকে যখন কোলে নিয়ে মা ডাকতো না, আয় চাঁদা মামা, আয় চাঁদা মামা, চাঁদের কপালে টিপ দিয়ে দেয়। ওই যে চাঁদ আমাদের মামা বন্ধু, ওই কারণে ওইটা দেওয়া হচ্ছে। তখন কি বললো শুনে, তখন আমাকে বলছে যে স্যার এই কবিতাটা আমাকে মা শোনাতো, এই গানটা মা গাইতো, কিন্তু একটা অনুভব করতে পারতাম যখন মা গানটা গাইতো তখন মা কান্না করতো, কাঁদতো। আমি যার কথা বলছি তাদের কথাতে আসি না। আমি যেই ছাত্রটির কথা বলছি সে সম্পূর্ণ দৃষ্টিহীন একটি ছাত্র, সে কিছুই দেখতে পায় না। সে নিজেই বলে আমি কোনোদিন সে চাঁদ সূর্য কিছুই তো দেখতে পাইনি। সূর্যটা বুঝতে পারি সকালবেলা এই রোদটা লাগে, এটা বুঝতে পারি, কিন্তু চাঁদ তো কোনোদিন দেখিনি, তাহলে কী করে বুঝবো? আর বুঝতে পারতাম মা যখন এই গানটা আমাকে শোনাতো কাঁদতো প্রতিবার। আমি মাকে জিজ্ঞাসা করতাম কাঁদছো? বলছি কাঁদবো কেন, তুই কবিতাটা শোনাচ্ছি না। তো এই গল্প শোনাতে গিয়ে আমি সেদিনের ক্লাসে ওই ঘটনার পর থেকে আমি আর একে চন্দ্র পড়াই না, আর কোনোদিন পড়াতে ইচ্ছেও করে না। আপনারা কি পড়াতেন? যাই হোক আমার বিষয় আছে, আমি তারপর থেকে একে চন্দ্র আর পড়াই না। ক্লাসে সবাইকে বললাম আজ থেকে আমি একে চন্দ্র পড়াবো না। তাহলে বলছে তাহলে কী হবে স্যার? আমরা আজকে থেকে আমরা একে সূর্য পড়বো। তাহলে কি হবে? একে সবাই বলছে সূর্য, যেই সূর্য বলেছি সেই সূর্য দাঁড়িয়ে গেছে, সেইরকম করে দাঁড়িয়েছে। মানে ওর কথাই বলছি না ব্যাপারটা আর কি। একমাত্র সেদিনই মনে হয়েছিল জীবনে অনেক পাওয়া না পাওয়া আছে, আমাদের অনেক প্রত্যাশা ছিল যা পূর্ণ হবে। ওই ক্লাসে ওদেরকে দেখলেই মনে হয় আমাদের অমৃত কুম্ভের সন্ধান এখানে, আর কোনো প্রত্যাশা রাখি না। যাই হোক এমন গল্প শোনাবো বলেই আপনাদের কাছে আসা। চলুন তাদের কথায় পরে আসি। কি করে যে গান বন্ধ করে দিয়েছে, এটা হলো টিচিংটাকে কীভাবে ইন্টারেস্টিং করবেন, কীভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন। দেখুন আপনার কাছে ধরুন সাপোজ একটা বাটি আছে, তাতে আলু সিদ্ধ মাখা হয়েছে, একটা তেঁতুলের জল আছে, আর তেঁতুলের জল ছাড়া আর কি রাখতে পারে, পেঁয়াজ কুচি বা আদার্স কিছু জিনিসপত্র রাখা আছে। আপনি সেই অবস্থাতে আপনার বলুন তো জলে জীব আসবে না? জলে জীব কি আসছে? ওই হলো ব্যাপারটা। এই যে ওই অনুভূতিটা একবার ভাবুন, এই জলে জীব আসাটাই আমাদের দরকার ক্লাসরুমের মধ্যে। যদি না জলে জীব আসে তাহলে পড়াটা বৃথা। আমি আমাদের একটা ঘটনা বলছি। হ্যাঁ জলের জীব না জীবের জলের কাছে এইটার মানেটা হলো, মানে আমরা যখন ক্লাসে থাকি না অনেক ছাত্রছাত্রী আছে, দেখুন আপনার আমরা এই আই কনট্যাক্ট হচ্ছে, আমি সবার দিকে তাকিয়ে যাচ্ছি, আমার কাছে কেউ ঘুমিয়ে যায় না, ঘুমোতে আমি দিই না আর কি। মানে আমি এইরকম করি, পড়বি না মানে তোর বাবা পড়বে, এইরকম টাইপ। মানে যে তোমায় ছাড়ে ছাড়ো, আমি তোমায় ছাড়ছি, ঘুমোতে আমি দিই না। মাঝে মাঝে ওদেরকে পদ্ধতি শিখিয়ে দিই, ঘুমানোরও পদ্ধতি আছে সেটাও শিখিয়ে দিই। তো একদিন ওদেরকে যখন বলছি যে এই যে বিষয়গুলো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, আমি ফুচকা দিয়ে আসছি, তো এখন ভাবুন ওই যে জলে জীবটা বলার সাথে সাথে বুঝতে পারি এরা শুনছে কিনা। এই ভুলটাও আমাদেরকে সাহায্য করে। আর বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানী একজন ছিলেন, তার নাম হচ্ছে স্পুনার। আর ভাষা বিজ্ঞানী স্পুনার এর একটা ইজম আছে, স্পুনারিজম। তিনি কি করতেন, তিনি ধরুন কাউকে বললেন এক চাপ চা নিয়ে এতো, বলার সাথে সাথে এক কাপ চাই আনবে, তখন ওই যে মুহূর্তটাতে ও কিন্তু ওটা শুনে নিচ্ছে, কিন্তু আপনিও সচেতন হয়ে যাচ্ছেন ও শুনছে কিনা। আমাদেরও মাঝে মাঝে এটা করতে হয়, সে যদি ঘুমিয়ে যাচ্ছে কিনা। আমি মাঝে মাঝে আমাদের ক্লাসে ছাত্রছাত্রীরা আছে এরকম করে ঘুমিয়ে যায়, দিয়ে ঘুমিয়ে গেলে এরকম করে আমরা তাকে একটা খুঁটি দিলে ঘুমটা জোর হয় না, দুটো খুঁটি লাগা, তাহলে এদিক ওদিক শুরু হয়ে যায়। এটা আমার নিজের অভ্যাস, আমিও ঘুমিয়ে যেতাম।
আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম মনে আছে, আমি সাধারণত ফার্স্ট বেঞ্চেই বসতাম, আর যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই তখন লাস্ট বেঞ্চে বসতাম। মানে আমার বাড়ি বাঁকুড়ায়, যতটা সমস্যা হতো ভাষা হতো। আমাদের যারা আসতো ফার্স্ট বেঞ্চে বসলে দেখি সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করে। একদিন একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আমার বন্ধু আর আমি পাশাপাশি দুজন বাঁকুড়ার বসেছি, তাকে জিজ্ঞাসা করেছে, প্রশ্নটা বলার পরে সে সেটা জানে না, সে উঠে বলছে লাইল্য। আমাদের বাঁকুড়ার ভাষায় লাইল্য মানে পারলাম না, লাইল্য। কি বিপদ বলুন তো। এরপরে যিনি প্রশ্নটা করেছেন সে ম্যাম বলছেন, আমরা রবীন্দ্রভারতী দিদি বলি, দিদি উঠে বলছে কি বুঝলাম না তো ব্যাপারটা। আমাকে পাশের থেকে তুলেছে, আমরা আবার বিপদ। উঠে বলছে ম্যাম লাইল্লা মানে পারলাম না। বলে তুমি যদি পারবে না তাহলে আরেকজনকে দাও। আমি এটা কেউ পারবে না, এই দুজনেই অভাগা আছে যে এই লাইল্লামের সাথে যুক্ত আছে, এই জন্য পিছনে বসতে হয়। এই জন্য ভাষা এটা একটা ব্যাপার কি, মানে আমরা যাদের সাথে কমিউনিকেট করতে চাইছি তাদের ভাষাটা বুঝতে হবে, নাহলে অসুবিধা হয়। তো ওই জন্য পিছনে বসে বসে ঘুমিয়ে যেতাম। যাই হোক, পরের গল্পে আসি। ম্যাক্সিমাম অফ টিচিং, জেনারেলি আমরা এই ম্যাক্সিমাম সবাই পড়েছি, তাই এটা নিয়ে আপনাদেরকে বলাটা আমার দৃষ্টতা, এটা কখনোই করবো না। চলুন পরে আসি, আমাদের মূল এবিসিডিটা শেখাই। জেনারেল এবিসিডি মানে হচ্ছে অ্যাক্টিভিটি বেসড টিচিং লার্নিং। আমি যেটা করবো সেটা অ্যাক্টিভিটি বেসড হওয়া যাবে, আমি দেখাবো। দুই হচ্ছে বিল্ডিং অফ চাইল্ড নলেজ, সি হচ্ছে চাইল্ড ফ্রেন্ডলি এডুকেশন, আর ডেভেলপ কিউরিসিটি। আমরা কিউরিসিটি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখুন, এইগুলো আমার ছোটা ভি। এটা পাতলু? ও আচ্ছা, এটা পাতলু, তাহলে এটা ছোটা ভি। এখন বিষয়টা হচ্ছে প্রথমে ভুলটাই দেখাতে হয়, ঠিকটা কিন্তু রাখতে হয়, নাহলে বাচ্চা তো ভুলই শিখবে। এটা ওটার জন্য। তখন পাতলুর পাশাপাশি যদি এই ভদ্রলোককে রাখা হয় তাহলে কেমন লাগে? তাহলে অপোজিট ওয়ার্ডটা অনায়াসে শেখানো যায়। যেমন করে আপনি এটাকেও রাখতে পারেন, ধরুন এই যদি ছোট হয় তাহলে বড়, লম্বা হবে। তো আমি অপোজিট ওয়ার্ড সাজানোর জন্য এইভাবে উপকরণকে রাখতে পারি। ঠিক আরেকটা জিনিসকে দেখেন, অপোজিট ওয়ার্ড দেখানোর জন্যই দেখাচ্ছি। ছোট্ট একটা আপেল, এটাকে যদি মন্ত্র বলে টিচিং ভাগ করে দিই তাহলে দেখুন এটার ভিতর থেকে বেরিয়ে আসে। এখানে সবুজ, একটা লাল, তাহলে ছোট বড় দুটো কনসেপ্টে আসে। আর ওই ধরনের অনেক কিছুই আছে, দেখাতে গেলে সময় পালিয়ে যাবে। চলুন আমি অন্য জিনিসে যাই। স্যার ক্লাসটা খুব ভালো লাগছে স্যার, এটাই হোক। ক্লাস তো আছে কিন্তু সময়ও আছে তো তার সাথে সাথে। চলুন একটা সবজি দেখাই। আচ্ছা দেখুন তো এটা কিসের সবজি, কি সবজি নাম বলতে পারবেন? ডিংলা। আর কুমড়ো, পামকিন। এখন কুমড়োটাকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এই কুমড়োটাকে যদি ভিগে ফেলি এরকম করে, তখন এটাকে বলে পটাশ, কুমড়ো পটাশ। এখন কুমড়ো পটাশ বলার পরে এই কুমড়োর ভিতর থেকে কি বেরিয়ে আসে দেখুন। ঠিক আছে, এখন এইটা কুমড়ো পটাশটাকে এটা আবার তুলে দিলাম, এবার কি বেরিয়ে আসে? তাহলে কুমড়োর পুরো পরিবারটা এখানে গোছানো আছে আর কি। তো এই যে কুমড়ো পটাশের ভিতর থেকে এই জিনিসটা, এটাকে আমি কিভাবে প্রেজেন্ট করছি, তার জন্য এই ম্যাক্সিমগুলো আপনাকে বললাম না, হাতে কলমে দেখাবো। চলুন আর একটা জিনিস দেখাই। আসলে দেখাতে গেলে বারবার কিছু জায়গাতে ধাক্কা খেতে। আমি একটা ঘটনা বলছি, একটা গল্প। এরকম একটা স্কেলিটন কুড়িয়ে পেয়েছিলাম, আমাদের এদিকে শ্মশানে কুড়িয়ে পেয়েছিলাম 3খানা। কুড়িয়ে পাওয়ার পরে ক্লাসে এসেছিলাম, আমার যন্ত্রটা কোথায় দেখি, ক্লাসে এসে পরীক্ষা করার জন্য। তো এরকম করে কানে ঢুকিয়ে দেখছিলাম, দেখলাম কোনো কাজ হলো না। দ্বিতীয় যে স্কেলিটনটা সেটা নিলাম, সেটা এরকম ঢোকালাম, অবাক লাগলো, এরকম করে ঢোকানোর পর এইদিকে বেরিয়ে গেল 2 নম্বর স্কেলিটন। 3 নম্বর স্কেলিটনটাতে যখন ওটাকে ব্যবহার করলাম ওই কঙ্কালটারে, তখন দেখলাম কি এরকম ঢুকলো কিন্তু বেরোলো না। এই 3টে কঙ্কাল আমাদের ক্লাসে থাকে, কানে ঢোকে না, একদিকে ঢোকে একদিকে বেরিয়ে যায়, আর একটা কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করে। এখন মরমে প্রবেশ করতে গেলে সেই বিষয়টার উপস্থাপনটাও তেমনই হতে হবে। চলুন সেই বিজ্ঞানে দেখাই। এই যে যেটা দেখতে পাচ্ছেন, আমার ক্লাসে আমি যখন ক্লাস বিজ্ঞান পড়াতে যাই তখন আমাদের ছাত্রছাত্রীরা অনেকটাই বুঝতে পারে না। একদিন আমাকে বলছে স্যার একটা কঙ্কাল এনে দিন না, তাহলে প্রত্যেকটা অংশ বুঝতে পারবো।
বললাম মেরে কঙ্কাল কর তারপরে নিবি। স্কুলে একবার জানালাম, বললো কঙ্কাল কিনতে প্রচুর টাকা লাগবে। তো আমি বললাম দাঁড়া বাঁকুড়ায় যাই, যা গরম পড়েছে কঙ্কাল হয়ে যাবে, ওই সময় নিয়ে এসে ওইটাই ঝুলিয়ে রাখিস, আর কোনো কথা নেই। যাই হোক কঙ্কাল তো হয়ে যায়নি, আবার ফিরে আসতে হয়েছে, কিন্তু ওরা আমার কিছু ছাড়েনি। তাই লাস্টে সেই কঙ্কালটা তৈরি করে ফেলেছিলাম। এই হলো সেই হাড়, এর পুরো বডিটি আছে। আমি এই মুহূর্তে তো পুরোটা লাগাতে পারছি না, রেডি করতে পারছি না, আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করছি। এই কঙ্কালের পুরো স্ট্রাকচারটাকে আমি এইরকম করে সাজিয়ে নিয়েছি। এই দেখুন, এতে পুরোটা স্পাইরাল করা আছে ছোট ছোট করে। এতে কি সুবিধা হয়েছে আমার, আমি ক্লাসে যখন ওদেরকে পড়াই তখন ওরা এই প্রত্যেকটা পার্ট ধরে ধরে বুঝতে পারে। এই অংশগুলোর এক একটা অংশ আমি আলাদা আলাদা করে পড়াতে পারি। এবং স্পাইরাল করা আছে এই স্পাইরালের মতো, ওই যে তার জন্য ঝোলে মাঝে 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 আমার বাড়ি থেকে ঝুলিয়ে রাখি, হঠাৎ করে কেউ ঘরে ঢুকলে চমকে যায়। হ্যাঁ, ভাবে ভূতেদের বাড়ি। তো এই যে ভূতেদের অদ্ভুত জিনিসগুলোর সাথে পরিচয় না করলে আমাদের ক্লাসটা বৃথা হয়ে যায়। দেখুন এখানে যে পায়ের বিভিন্ন অংশগুলো দেখুন, প্রত্যেকটা পার্ট আমি টাচ করে করে ফিল করতে পারবো। যদি এটা না করতে পারি বা না করাতে পারি তাহলে আমার ক্লাসটায় ওরা কিছু বুঝতেই পারবে না, নাহলে বিমূর্ত বিষয় হবে। কেমন হয় একটু ওখানে বোঝানোর চেষ্টা করি একটা অন্য জিনিস দিয়ে। একদিন ক্লাসে ওরা অন্য ক্লাসে পড়ে এসছে এ বি সি একটি ত্রিভুজ, তার বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এ বি সি একটা কোণ হলো, আর একটা এ সি বি আর একটা কোণ হলো, দুটো কোণ হলো। এই দুটো কোণ হচ্ছে অন্তস্থ কোণ, আর একটা বাইরে কোণ হচ্ছে এ সি ডি, এটা হচ্ছে বহিস্থ কোণ। এখন এটা হঠাৎ করে শুনে তার মাথা ঘুরে গেছে। ক্লাসের শেষে আমার কাছে এসছে, বলছে স্যার মাথায় তো এটা কিছুই ঢোকেনি। তো আমি বললাম আর এটা খুব সহজ জিনিস। এবার সহজটা কখন হবে, যদি তার উপস্থাপনে হয়। কিভাবে দেখুন, আমরা যখন মাটিতে খেতে বসি কিরকম করে বসি, একদম নিচে একদম এইরকম করে বসি। তাহলে আপনি হিসাব করে দেখুন, আমার যদি পেটের অংশটা এ হয় তাহলে এই হাঁটুর অংশটা বি হবে, আর এই হাঁটুর অংশটা সি হবে। বসলে এইভাবেই তো বসি, তাহলে এই হাঁটুর অংশটা সি হবে। তাহলে এ বি সি তোমার মধ্যেই আছে। এবার একটা এক্সট্রা অংশ আমি যদি বাড়িয়ে দিই, এখান থেকে বাড়বে, তাহলে সেই অংশটা হলো এই বাহুটা, বি সি বাহুটা ডি পর্যন্ত বর্ধিত হলো। এবার অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের পালা। আমরা হাঁটুতে যখন মুড়ে থাকি তখন ভিতর দিকে একটা কোণ হয়, এই হাঁটুটা মুড়ে থাকলেও এখানেও ভিতরে এই কোণটা হয়, তাহলে এটা অন্তস্থ। আর যেটা বাইরে আছে সেটা তো কিছুই নেই, তাহলে বহিস্থ। তাহলে বিষয়টা হচ্ছে, আমরা যাদের ক্লাসে থাকি তাদেরকে যদি প্র্যাকটিক্যাল ওই বিষয়টা না বোঝানো হয় তাহলে বিষয়টা বিমূর্ত, ওই বিমূর্ত বিষয়টা কমপ্লিট ধারণা ওরা নিতে পারে না। আমি যাদের কথা বলি তারা কেমন দেখে একটা, এই দুটো জিনিস কি বলুন তো, দুটো ডিম, ডিম ডিম, একটা ছোট ডিম একটা বড় ডিম। এখন এই ডিম থেকে কি হতে পারে দেখুন, হাঁস। আচ্ছা এটাকে মুছে দিলাম। এবার এবার তারপরে আমরা যাদের কথা বলছি তারা কিন্তু ঠিক এইরকম। আপনি ভাবছেন হাঁস, কিন্তু সে বুঝে গেছে অন্য জিনিস, মুরগি। অথবা আপনি বোঝাতে চাইছেন এক, সে ভেবে গেছে ময়ূর। তার মানে তাদের ওই বিভিন্নতাটাকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, বিভিন্নভাবে তাকে এগিয়ে যেতে হবে। কেন কথাটা বলছি, দাঁড়ান এই যন্ত্রপাতিগুলো এনেছি কিনা। আসলে আজকে অনেকটা দূর থেকে এসেছি আমি, যেখান থেকে এসেছি সেখান থেকে আসার সময় মনে পড়ছে না সব কিছু নিয়েছি কিনা, তবুও যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করেছি। ভুলে গেছি সব। আমার পৃথিবীটা খুঁজে পাচ্ছি না, মানে চাঁদ সূর্য পৃথিবীগুলো নিয়েছিলাম, তাদেরকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। হ্যাঁ পেয়েছি, একখানা চাঁদ। সেই যে গানটা ছিল না, চাঁদ কেন আসে না আমার ঘরে, এইটা চাঁদ। এই চাঁদ আমার ঘরে এসে গেছে। কেন এসেছে তারপরটাতে আসি। এই হলো পৃথিবী। আর সূর্যটা কোথায় আছে দেখি, এই হলো সূর্য, বিমর্ষ। এই কেন বিমর্ষ জানেন তো, এর সাথে পরিচয় হয়েছিল এই কানকাটা দত্তটি। এই যে কানকাটা দত্তটা দেখছেন, এই কানকাটা দত্তটা নাকি চাঁদ সূর্যটাকে খেয়ে দিত, খেত না? তো এই খেয়ে নিলেও কিন্তু বেরিয়ে যেত, এই খেত আর বেরিয়ে যেত। এই যে বেরিয়ে যাওয়ার পরে তখন বুঝলাম, এই ছোটবেলা দাদুর কাছে শুনেছিলাম এই দত্তটার গল্প। ক্লাসে পড়াতে গিয়ে বলা, এই কানকাটা দত্তটার নাম আপনারা কি বলেন, রাহু। তার কান কাটা না, কানগুলো ফিরিয়ে দিই, কান চলে এসছে। এখন এই যে রাহু,
এই গল্পটা হচ্ছে সেই অসত্য কাহিনীটা, মানে সত্যটা কি, সত্যটা যখন জানলো তখন সূর্যটা দেখুন হাসছে। সত্যটা কি, তখন এই তিনটে একটা সরলরেখায় থাকে। আপনারা এক বিন্দুতে তাহলে সিজি কি বলে, সেই অবস্থাটাতে আপনারা দেখুন এই মুহূর্তে শুধুমাত্র সূর্যটা দেখতে পাচ্ছেন, পাশ থেকে যারা তারা সবগুলোই দেখতে পাচ্ছে যদিও, তো ছোট জায়গা থেকে বোঝানোটা ইজি হয়, তো আমরা সরলরেখায় দিয়ে বোঝাতে পারি। তাহলে বিজ্ঞানের এই প্রত্যেকটা বিষয় যদি হাতে কলমে ওদেরকে বোঝাতে হয় তাহলে সেইভাবেও বোঝাতে হবে। কেন 10 বেজে গেছে, পরের পার্টি আসি। এইগুলো নয় ক্যাঙ্গারু থেরাপি, আমরা এইগুলো আমাদের এক্সট্রা কাজ করতে হয়। জেনারেলি বিখ্যাত একটি থেরাপি, একদম ছোট্ট বাচ্চারা জন্মানোর পরে সবার আগে মায়ের কোলে বা বুকের মধ্যে দিয়ে দেওয়া হয়, সেই প্রথম তাকে অনুভব করতে শেখে। ঠিক আমরা ওই জায়গা থেকে একটু এগিয়ে এসে যারা অটিস্টিক বাচ্চা বা হাইপার অ্যাক্টিভ বাচ্চা, ওদের ক্ষেত্রে তারা প্রচন্ড যখন রেগে যায় তাকে জড়িয়ে ধরলে সে একটু কিছুটা শান্ত হয়ে যায়। এবং এই হ্যাঁ ঠিক অনেকটা এরকম। চলুন মূল কথাতে আসি। একটা অসাধারণ শব্দ, আমি সৌন্দর্যকে যে দৃষ্টিকোণ থেকে দেখি, পৃথিবীতে যা কিছু সুন্দর তাকে কখনো চোখে দেখা যায় না, তাকে কখনো স্পর্শ করা যায় না, তাকে অনুভব করতে হয় হৃদয় দিয়ে। এই হৃদয়ের কথা এই গল্পগুলো আমি বলিনি, ওদের কথা ওরাই বলছে, শুধু মাধ্যম হিসাবে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। চলুন দুটো শব্দ শোনাই। একটা হচ্ছে লিসেন, শব্দ হচ্ছে বৃষ্টির শব্দ। আমরা হাতটা এরকম করবো সবাই, হাতটা যদি এরকম রাখি, দেখুন আপনারা করুন, হাতটা এরকম করুন, অসুবিধা নেই। এবার একটা করে টোকা মারেন, 1 2 3, 1 2 3। এবার চোখটা বন্ধ করে এটাকে বাড়ান। মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এটা বৃষ্টির শব্দ। তাহলে এমন বৃষ্টি কবার হয় এরকম ঘরের মধ্যে, এই বৃষ্টিগুলোর জন্যই তো আসা। তার পাশের শব্দটা আপনারা অনেকবার শুনেছেন, কিছুই না, দেখুন ওই শব্দটা শোনানো যায়। ধরুন আমার হাতে এই প্লাস্টিকটা আছে, আপনি যদি ভালো করে চোখ বন্ধ করে ফিল করুন, উড়ে যাওয়ার শব্দ, দেখুন মনে হবে যে তারগুলো পড়ছে, পালাগুলো পড়ছে। এটা শুনিয়েছি আমি। মন খারাপের একটা চেয়ার থাকতে দরকার, এটা আমাদের ক্লাসে আছে। আমার ক্লাসে একদম পিছনে একটা মন খারাপের চেয়ার রেখেছি। ধরুন ক্লাসে এসে বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করি, ধরুন তাদের একটা মন খারাপ, সে চুপচাপ বসে আছে, পড়া জিজ্ঞাসা করলে পড়া বলবে না। তো তাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি মন খারাপ আছে, শরীর খারাপ আছে, আমার একবার জিজ্ঞাসা করার সাথে সবাই কি রে মন খারাপ, কি হয়েছে, শরীর খারাপ, তাদের বিপদ বেড়ে গেল। এই জন্যে আমরা ঠিক করে রেখেছি একটা খারাপ চেয়ার, মানে মন খারাপের চেয়ার পিছন দিকে রাখা আছে। যাদের মন খারাপ হয় কেউ কিছু বলে না, টুকটুক টুকটুক করে ওখানে গিয়ে বসে যায়। এবার ধরুন ক্লাস করছে, তার ক্লাস ভালো লাগলো, আস্তে আস্তে আবার সে সামনের জায়গায় চলে আসে। তাহলে মন খারাপ বোঝানোর জন্য বা দেখানোর জন্য কিচ্ছু লাগে না, ওই চেয়ারটাই যথেষ্ট। এমন একটা মন খারাপের চেয়ার যদি আপনাদের ক্লাসে থাকবে, দেখবেন সেই ছেলেটা যে সেটা সেই ক্লাসে পড়ছিল না, সেই ছেলেটাও কিন্তু ক্লাসে এসে পড়বে, কারণ মন খারাপের চেয়ারটা থাকা দরকার। আমাদের জেনারেল সিস্টেমটাকে চেঞ্জ হয়েছে, সবার কথা ভেবে আমরা এটা করেছি। এটাই হচ্ছে ইউডিএল, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, সবার কথা ভেবে। আগে জেনারেলি ট্রেডিশন, একটা ট্রেডিশনাল মেথড কি ছিল, তুমি ঢুকবে না মানে ওইখানে গুঁজে ঢোকাবো। এখানে পথ অনেকগুলো, তুমি যত মত তত পথ, তুমি যেদিকে খুশি যেতে পারো, সেই পথগুলোকে বেছে নেওয়ার সিস্টেম। এখানে ইকুয়াল এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন সবাইকে, একটু আগে বিষয় দিকে এসেছি, দেখুন সবাইকে সেম টুল দেওয়া হয়েছে ওই দিকে খেলাটা দেখার জন্য। তো এই সেম টুল দেখার পরে দেখুন যে হুইল চেয়ার সে দেখতে পাচ্ছে না, এই বাচ্চা মেয়েটাও পাচ্ছে না, কিন্তু যে যেমন তার উপযোগী করে যদি জিনিসটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা ইজি হবে। এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। আমরা কিন্তু এই জায়গাটাতে আছি, সবাইকে সেম জিনিস দিয়েছি, কিন্তু বুঝছি না যে ওইটাতে সবাই কিন্তু সেম সুবিধাটা পাবে না। অসাধারণ একটা বিখ্যাত প্রশ্ন, এটা আমরা সবসময় প্রতিনিয়ত শুনে থাকি, ইউ গিভ মি কোশ্চেন, আই ডোন্ট নো, দেন আই উইল গিভ ইউ অ্যান্সার, ইউ ডোন্ট নো। মানে আমি যে প্রশ্ন দিয়েছি সাধারণত আমি কিছু বুঝতে পারিনি, তা আমি যেটা উত্তর দেবো আপনি সাধারণত কিছু বুঝতে পারবেন। আমাদের প্রশ্ন মাঝে মাঝে দেখি আমাদের ছাত্রদের প্রশ্ন, বিখ্যাত বিখ্যাত প্রশ্ন একটু লিখে। একদিন প্রশ্ন দেওয়া হয়েছে, একটি ছেলেকে দেওয়া হয়েছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির উপর আলোকপাত করুন। এটা বড় প্রশ্ন, লং প্রশ্ন, সবাই লিখেছে।
একজন সবচেয়ে ফাটাফাটি উত্তর লিখেছে। কি লিখেছে জানেন? মানে এত কম বাক্যে এত দার্শনিক উত্তর আজ পর্যন্ত কেউ দেয়নি। ধরুন এইটা হচ্ছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, আমি সংক্ষেপে লিখলাম হলো, আর এইখানটাতে সেই ট্রাস্টি ছিল, সে অনায়াসে আলোকপাত করে দিয়ে আমাদের উত্তর হয়ে গেছে। নাম্বার দেবী নেই আমাদের, কোথায় যাবে? এমন যদি বিষয় থাকে তাহলে সহজ হয়ে যায়, কিন্তু হারিয়ে ফেলেছি। আচ্ছা, মুছে ফেলতে হয় সব, এগুলো তো পরের প্রশ্নে আসি। I love education, but without examination. পরীক্ষা দিতে হলে আমাদের বিপদ হয়। শুধু পরীক্ষার দিনে সকাল থেকে শুরু ঝামেলা। আমার যদি পরীক্ষা কোনোদিন ভয় ছিল না, সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার মা বলতে কি তো ভয় লাগে না, গান গেয়ে বেড়াচ্ছি। কি আর বলছে ভয় কি? বলছে সবারই ভয় লাগে, ওই দেখ পাশের বাড়ি সে 10 বার বাথরুম যাওয়া হয়ে গেল। আমার ওটা ওদের ব্যাপার, সব পরীক্ষা সাথে অত ভয়ের কিছু নেই। এই ভয় না থাকার কারণে একবার কি হয়েছিল, পরীক্ষা ছিল 10টা থেকে 1টা, আমরা 1টার সময় গিয়েছি, তাই আমি ভুলে গেছি। মানে সব পরীক্ষাগুলো 10টা থেকে হয়েছিল, হঠাৎ করে এই 1টা থেকে হয়েছিল, একটা পরীক্ষা আগে হয়ে গেছে। গিয়ে দেখি সব খাতা মানে নিচ্ছে, আমরা হচ্ছে এই দিচ্ছি, কয়েকজন বসে আছে, দিয়ে বলছে তোরা কোথা থেকে? ওই তো জানিস না টাইম, আমার দেখা হয়নি ওই টাইমটা। দিয়ে বলছে তোরা এই 2 পাগলা গেছিস, আর দেখ কোথাও যদি কোথাও একটা পড়ে আছে সেটাকেও নিয়ে। স্যার কি করবো তাহলে বলুন? বলছে আর তো 15 মিনিট আছে, হবে? স্যার হ্যাঁ হয়ে যাবে, ওই দাক্ষিণাত্য নীতি যদি করা যায়। বলে ছাড়া যাবে না স্যার, দিয়ে দিন, আমরা পরীক্ষা দিয়ে দেবো। তো বলছে তাহলে দে। এই পরীক্ষার জন্য আমাদের একটা বেঞ্চি নিয়ে অফিস রুমের বাইরেটাতে দিয়ে দিল। আমরা 3 জন, আরো 1-2 জন চলে এলো তাদের সাথে। এবার যুক্ত হয়ে আমরা বাইরে বসে বসে পরীক্ষা দিই, সবাই আমাদের দিকে তাকাচ্ছে আর সব উল্টো পাল্টা বলে যাচ্ছে। আমি বললাম আরে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি, তোদের মতো নয়, আলাদা করে পরীক্ষা দিচ্ছি, ব্যাপার আলাদা, অন্যভাবে দেখছে পজিটিভলি, মানে বিষয়টা পজিটিভলি দেখতে হয়। এই টাইমে এই কথাটা বলা, জাম্প ফর অ্যাডজাস্ট দ্য বয়েলিং ফগ থিওরি, এইটা আমাদের সবাইকে হতে হবে। ছোট্ট একটা বিষয় দেখুন, একটা গরম কড়াইয়ের মধ্যে একটা ব্যাংককে, জীবন্ত ব্যাংকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই ব্যাংকটা না ঝাঁপাবে না, ও কিন্তু নিজের তাপটাকে ছাড়তে থাকবে। ওই যত ছাড়বে, ওই অ্যাডজাস্ট করবে, তত ওর ক্যালোরিটা বার্ন হবে, ক্যালোরিটা শেষ হবে, হিটটা বাড়বে বাড়বে বাড়বে, একটা জায়গায় আসবে যখন আর কোনো ক্ষমতা থাকবে না, ও আর ঝাঁপাতেও পারবে না এবং সেখানেই মরবে। আমাদেরকে কিন্তু তার আগেই ঝাঁপাতে হবে, কারণ আমরা যদি এটা না করি তাহলে কিন্তু বিপদ, বড় বিপদ। এই জন্য এই ফগ বয়েলিং থিওরিটা বলা, লার্নিং বাই ডুইং, হাতে কলমে কিছু কাজ আমি দেখাবো, আরো কিছু কিছু জিনিস। এটা বাংলার বিষয় বলছি, বিজ্ঞানের মাঝে একটু বাংলাকে এনে নিচ্ছি আর কি, এই স্পেশাল বিষয়টাকে বা এই জিনিসটাকে একটু বোঝানোর জন্য। একটু ভালো করে লক্ষ্য করুন, একটি বাচ্চা, এই চলে গেল, এই বাচ্চা মেয়েটিকে দেখুন, ওর হাতে একটা লাঠি আছে আর পিছনে গাছের ফল আছে। আমি বাংলার একটা গ্রামার বোঝাচ্ছি, ব্যাকরণ বোঝাচ্ছি। যে মেয়েটি সে কর্তা, মেয়ে হলে কর্তি, তাহলে কর্তি যে কাজটা করে তাহলে কর্তি কারণ কাজটা কি করছে? গাছের থেকে ফল পাড়ছে, ফল পাড়াটা তাহলে কর্ম। ফলটা পাড়ছে কিসের সাহায্যে? লাঠি দিয়ে, দাঁড়া দিয়ে কর্ম। ফলটা আছে কোথায়? গাছে, স্থান, আধার, অধিকরণ। ফলটা যদি পাড়ে, চ্যুত বিচ্যুত পতিত অপাদান। ফলটা পাড়ার পরে কাউকে যদি দান করা হয়, নিশ্চয়ই খোসাটা ফেরত দেবে না, নিঃস্বার্থে দান, সম্প্রদান। ফল পাড়ার জন্য চলো নিমিত্ত, তাহলে কারো বুঝতে কত সময় লাগলো? কত কম সময়ে বিষয়টা উপস্থাপন এবং সেই সাথে কি বিষয়টাকে উপস্থাপন সেটা ভাবতে হবে। আমি এই গল্পটা অলরেডি শুনিয়েছিলাম, এটা নড়ছে না কেন? চলেছি, এই গল্প অলরেডি শুনিয়ে ফেলেছি আপনাদেরকে। এই হলো বিষয়, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছে দোলা। আমরা এই বর্ণের সাথে পরিচয় হয়েছিল ছোটবেলায়, আমরা দূরে দূরে অজগর আসছে থেকে কি সুন্দর দৌড়তে দৌড়তে কখনো ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু আমরা যাদের কথা বলছি তারা কিন্তু এই বর্ণগুলো দেখতে পায় না। এমন অনেক ক্যাটাগরি আছে তারা দেখতে পায়, বুঝতে পারে না। তো এই তাদের কথা যদি ভাবি, তাই তার বিভিন্নতা দরকার। দেখুন, অয় অজগর হতে পারে, অজয় নদীও হতে পারে, যেমন আয় আম হতে পারে, আয় আতাও হতে পারে। ঠিক যেমন করে এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট, এ ফর এক্স হয়, বিফোর ব্যাট, বিফোর বল বা বের হয়। মানে এই বিভিন্নতার সাথে, এই জন্য বর্ণ ভিন্ন ভিন্ন, শেখাবো ভিন্ন ভিন্ন ভাবে। নেক্সট,
এটা কতগুলো মডেল, জেনারেলি আপনারা দুটোই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের দাঁতের এই মুখের ভিতরের অংশটা বোঝানোর জন্য এই মডেলটা তৈরি করা হয়েছে। ঠিক পাশে যে মডেলটা, এটা হচ্ছে এই যে আমাদের ফর্মগুলো, গ্যাসীয় অবস্থাটা কেমন। আমরা যখন একদিন বাচ্চাদের ক্লাসে পড়াচ্ছি, বলছে স্যার জলটা তো বুঝলাম, কঠিনটাও বুঝলাম, কিন্তু গ্যাসটা কী করে বুঝবো? আমরা দেখ ওইটা আসলে ওইভাবে তো বোঝানো যাবে না, কিন্তু তার একটা ফর্ম দেখানো যেতে পারে। ওই যে দেখুন ওইখানে যে লিকুইডগুলো একটা জায়গায় জমাট বেঁধে আছে সলিডটাতে, লিকুইডের ফর্মে সেটা ছেড়ে ছেড়ে গেছে, গ্যাসে আরও একটু ফাঁকা হয়ে গেছে, এই অবস্থাটা বোঝানো যাবে। কেন এই ঘটনাটা ঘটে, একদিন ক্লাসে পড়াচ্ছিলাম, পড়াতে গিয়ে হঠাৎ করে তার আগের ক্লাসে, ইতিহাসের ক্লাসে, একজন স্যার পড়িয়ে গেছে এই মোনালিসা ছবিটা। আমাকে এসে বলছে স্যার মোনালিসা ছবিটা, মোনালিসা আসলে জিনিসটা কি? আমরা কিছুই না রে, ওটা একটা ছবি। সেই সময় যে কথাটা বলছিলাম তখন এই 3D ফর্মটা চালু হয়নি। এখন বলা যায় যেটা যে 3D ফর্মে বার করা যায় একটা মানুষ, একটা মেয়ের মূর্তি, মুখ। তো এই যে ছবিটা ওদের কাছে বিমূর্ত, এই জন্য ওদেরকে রিয়েল অবজেক্ট দিয়ে দেখাতে হয়। দেখুন পাশে রিয়েল অবজেক্ট দেওয়া আছে, অঙ্কুরদম কীভাবে হয় সহজে বোঝানোর জন্য। এটা একদিন হঠাৎ করে ওরা বললো স্যার আমরা তো বুঝতে পারছি না চন্দ্রযানটা কেমন বা রকেট যেগুলো কেমন হয়। আমাদের স্কুলে কিছুদিন আগে ওই কিছু কাজ হচ্ছিল পাইপ লাইনের, ওই পাইপ লাইনগুলো দিয়ে ওটা তৈরি করা। এটা আমাদের টিএলএম রুম, তাতে কিছু কিছু আছে। এটি ওই কঙ্কালটি যেটা পূর্ণরূপ আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার দেয়ালে টাঙানো আছে। রাতের বেলা আমি ওইখানে নিচটাতে একটা ছোটো লাইট লাগিয়ে দিই, অন্ধকারে হালকা একটা লাইট। কেউ এলেই যেমন বাইরে লেখা থাকে না কুকুর হইতে সাবধান, আমি ভূত হইতে সাবধান লিখে রেখেছি। তো এগুলো সেই রকম যেগুলোতে অ্যাডাপ্টেড করা হয়েছে, অ্যাডাপ্টেশন করা হয়েছে। এটা মেশিনের পাইপগুলো দিয়ে নেফ্রন কিংবা রেচনতন্ত্র অনায়াসে বোঝানো যায়। ওই নিচে যেটা চোখটা দেখতে পাচ্ছেন ওটা বাড়িতে ছিল ওই কেরোসিন মাখার জন্য বা কেরোসিন ঢালার জন্য, নিয়ে চলে গিয়েছিলাম। পরবর্তীতে একদিন এই স্লাইডটা আমার মা দেখতে পেয়েছিল। মা বলছে আমি ওই জিনিসটা সারাদিন খুঁজে বেড়ে পাই গেল কোথায়, দেখ বকুনি খাই মার খাই, বাচ্চারা কিন্তু বুঝেছিল। তার পাশে নিচের একদম বাস্তব উদাহরণ গাছ সংযোজন কীভাবে হয়। ছোটোবেলায় একবার ক্লাসে স্যার বলেছিল গাছের রান্নাঘর হলো পাতা। আমার মনে হয় তখন ক্লাস 5-এ পড়ি। তো বাড়িতে গিয়ে সব পাতাকে কেটে কেটে দেখছিলাম রান্নাঘরটা কোথায় আছে, উনুনটা কোনখানে আছে, রান্নাটা হয় কোনখানটাতে। কিন্তু যাই হোক ওই অবস্থা থেকে পরবর্তী অবস্থা যখন এলাম তখন শিখলাম অন্ধকার দশা, ক্রিপ্স, চক্র, সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস, এরকম জটিল জটিল শব্দগুলো। তাই যে যেমন সেই জায়গা থেকেই শুরুটা করতে হয়। স্টোরি টেলিং, একটা স্টোরি বলি, গল্প তো সারাদিনই বলছি, একটু অন্য গল্প আছে। এই গল্পটা একটু অন্য ধরনের গল্প, দেখুন এখনকার গল্প, যে গল্পটা সবচেয়ে বেশি দরকার, বুঝতে পারছেন? এবার এখানে দ্বিতীয় একটা দৃশ্য আছে, দেখুন। ওঠালে 5 টাকা লাগবে কিন্তু। হ্যাঁ সেটাই। এবার দেখুন এখানে একটা গল্প আছে, কি গল্প বুঝতে পারছেন কিছু? আমি বোঝাই গল্পটা। দেখুন সিরিয়ালের সাথে এইটা দেখুন, বোঝাই প্রথমে। এই যে এক বাড়ি থেকে বেরোলো, মেঘ দেখলো, ছুটে গেল বাড়ির দিকে, ছাতা নিয়ে বেরিয়ে এলো। এখন এই ছবিটা দিলেই কিন্তু সিকোয়েন্স আমরা সাজিয়ে দিতে পারি। এই গল্পটার জন্য কোনো কথা দরকার হয় না, যারা কথা বলতে পারে না, যারা শুনতে পারে না, তাদের জন্য এমন গল্প বলা যায়। প্লে থেরাপি বলবো না, এগুলো জেনারেল কিছু মডেল আছে। আমি কয়েকটা জিনিস দেখাই। দেখুন বিজ্ঞানের একটা মডেল, এখানে কিছু আছে অ্যানিমেলস আর কিছু আছে যেগুলো এই সিংহকে আমি একদিকে রাখতে পারি, বাঘকে একদিকে রাখতে পারি, এটাকে একদিকে রাখতে পারি ওয়াইল্ড অ্যানিমেল হিসেবে, এখানে এটাকে রাখতে পারি, এটাকে এইদিকে রাখতে পারি, এইগুলোকে এইদিকে রাখতে পারি। অর্থাৎ এই যে সিকোয়েন্সগুলো চেঞ্জ করতে পারি, আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। একটা মডেল দেখাই, জেনারেল এগুলো সাধারণ একটা মডেল। একটা গাছ কি দিতে পারে? অক্সিজেন সবার আগে, মেডিসিন, সবজি বা ফল, বিভিন্ন ধরনের মশলা, স্পাইসি। অর্থাৎ আমরা উল্টো দিকে দেখুন, কাঠ, তার জন্য গাছকে বাঁচাতে হবে। বাড়ি তৈরি করার জন্য লাগে কাঠ। বিভিন্ন খবরের কাগজ বা কাগজগুলো আমরা জানি সেখান থেকে আসে, কটন। এই ধরনের সমস্ত বিষয়কে আমরা এইভাবে সাজাতে পারি, সহজ থেকে জটিল, ভিন্ন ভিন্ন। একটা জিনিস দেখতেই আমরা যা লিখছি, যা দিচ্ছি, এখানে পাশে ব্রেলে লিখে রাখতে হয় আমাদের, সবার কথা ভেবে। এইটা আপনি যে কোনো ক্লাসে যে কোনো বাচ্চারাই পড়তে পারবে। আমি হয়তো বুঝতে নাও পারতে পারি
যে সবাই বুঝবে তো, কিন্তু দেখবেন আপনি অনায়াসে, আমি আমাদের জন্য একটা উদাহরণ দিই, একটা মানচিত্র দেখাচ্ছি দেখুন, জেনারেল মানচিত্র, তাতে একটু পরিবর্তন করা হয়েছে। একটা বড় মানচিত্র দেখাই, এইটা দেখুন, এই ম্যাপটাকে আমরা কিছুই করিনি, শুধু ওই মানচিত্রটার মধ্যে, জেনারেল এই মানচিত্রটার মধ্যে শুধুমাত্র কিছুগুলো সুতো অ্যাড করা আছে, মোটা সুতো আর সরু সুতো। এইটা বর্ডার লাইন, এটা এখানে প্রত্যেকটা অংশ দেখুন ব্রেলে লেখা আছে, এটাকে বলে লিজেন্ড শিট। আমি যা লিখে রেখেছি এখানে, সেগুলো এখানে নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 করে লেখা আছে। ওরা শুধু এই নাম্বারটা পড়বে আর ওটার সাথে মেলাবে। এবং এই মানচিত্রটা যদি আমি জেনারেল ক্লাসে নিয়ে যাই, তারাও কিন্তু অনায়াসই বুঝতে পারবে, তাদের আনন্দই হবে, খারাপ তেমন কিছু না। ঠিক এটাকে ছোট ফর্মে করা আছে, যেমন ক্লাসে যেমন বাচ্চারা আছে তাদের মতো করে, এবং এটা ইজি টু হ্যান্ডেল। আপনি যে কোনো ক্লাসে নিয়ে যেতে চাইছেন, আপনি যে কোনো ক্লাসে নিয়ে যেতে পারবেন। এটাকে শুধু মুড়ে নিলেই হবে। এটাকেও যেমনভাবে মুড়ে নিতে পারি, এটাকেও যেমনভাবে খুশি মুড়ে নিতে পারি। এইগুলো আমরা কেন ব্যবহার করি? কারণ ওই যে কথাটা বললাম, যে যেমন তার মতো করে বিষয়কে উপস্থাপন করা, একটা অন্য জিনিস দেখে। এবার একটু টেকনোলজি দেখেন, টেকনোলজি একদম ফাইন। শুরুটা করছি, আমার হাতে একটা জিনিস আছে, এটা কি কেউ জানেন? এটা জিনিসটা কি কোনদিন দেখেছেন? এটা আপনাদের কাছে এই মুহূর্তে খোঁচা মারার যন্ত্র। বাসে উঠেছেন, সিট দেয়নি, যা খোঁচা মেরে। এটার নাম স্টাইলাস। এটা একজন সম্পূর্ণ দৃষ্টিহীন শিক্ষার্থীদের এটাকে পেন হিসেবে ব্যবহার করে। এটা কিসে লিখে? যাতে লিখে সেটা হচ্ছে এটা হচ্ছে ব্রেইল স্লেট, আর এটা হলো স্টাইলাস। এইটা দিয়ে লেখা হয়। লেখার সিস্টেমটা হচ্ছে এই হাত থেকে লিখে, আবার পরে যখন আমরা পড়বো তখন এটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিলে, অর্থাৎ লেখাটা হবে উর্দু আর পড়াটা হবে বাংলায়। মানে দুটো পদ্ধতি। লেখার সময় ডান দিক থেকে লিখবো, পড়ার সময় বাঁ দিক থেকে, মানে এটাকে উল্টো দিলে এই ফর্মগুলো বেরিয়ে আসবে। এটাকে শেখাতে গেলে সময় লাগবে, তাই এখান থেকে এখানেই ছাড়লাম। দ্বিতীয় অপশনে আসি। আমার হাতে একটা বিশেষ জিনিস আছে, এটা দেখানোর জন্য আরেকটা জায়গায় জিনিস দরকার। ওয়েট, আমার হাতে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ব্লাইন্ড ফোল্ড। এই যে ব্লাইন্ড ফোল্ডটা আমি বেঁধে নিয়েছি। আচ্ছা বলুন তো, এই ব্লাইন্ড ফোল্ডটা কি ব্যবহার করতো? আমাদের কোরআনের জড়িত ব্যবহার করতো। হ্যাঁ, জানতে জন্যে ব্যবহার করতো। এই ব্লাইন্ড ফোল্ডটি আর কেউ ব্যবহার করে? ব্লাইন্ডরা ব্যবহার করে, আর কেউ ব্যবহার করে জানেন? শুটার যারা হয়, একটা চোখ বন্ধ রাখে তারাও ব্যবহার করে। হ্যাঁ, এটাকে স্লিপিং মাস্ক হিসেবে ব্যবহার করে। যারা কিডন্যাপ করে, যারা জাদু দেখায়, এই মধ্যে আমি জাদুই দেখাবো। চলুন, আমার হাতে একটা বিশেষ জিনিস আছে। এটা ম্যাথমেটিক্যাল ডিভাইস হিসাবে দেখতে পারেন, খেলার প্লেওয়ে মেথড হিসাবে দেখতে পারেন। এখানে কিন্তু দুটো ডট আছে, বুঝছেন? আবার 2, এটা 1, এখানে 3 আছে, 4, 6 কি করে বলছেন? যাই হোক, যেটা বোঝাতে চাইলাম, এই যে ছোট্ট যন্ত্রটা এবার কোথায় আটকে গেল? যা, এই যন্ত্রের সাথে যন্ত্রণা তো সহ্য করতেই হবে। হ্যাঁ, চলুন, এই ফোল্ডটাকে ব্যবহার করা হয়। এর একটা রেস্টুরেন্টও আছে, সেই রেস্টুরেন্টের নাম ব্লাইন্ড ফুড। ওই রেস্টুরেন্টে গেলে আপনাকে এই চোখটা বেঁধে দেওয়া হবে, আপনাকে যে খাবারগুলো দেওয়া হবে আপনি কিছু দেখতেও পাবেন না, শুধু খেতে হবে, ফিল করা। এই ছোটদের বাচ্চাদের মোবাইল দিয়ে খাওয়ায়, বাচ্চারা তো খাবারটা খায় না, মোবাইলে খায়। বাচ্চারা গিলে যায়, এই কারণেই না বলা হয়। আসি ডিভাইসটাতে, এটা ম্যাথমেটিক্যাল ডিভাইস হিসেবে ব্যবহার করা যেতে পারে, প্লেওয়ে মেথড হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখানে ফাইন মোটর এবং গ্রস মোটর স্কিল ডেভেলপ হয়। দেখুন, আমি এটা প্রেস দিলে এটা ঘুরবে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। এখানে যে সংখ্যাগুলো আছে যেন টাচ করা যায়। তো আপনি ক্লাসে ভালো লাগছে না পড়তে, তাহলে তাকে এরকম একটা ডিভাইস দিয়ে দিন। এটা আসলে লুডোর ছক্কা, এটা লুডোর ছক্কা। এটা কিনতে গেলে এনআইভি দেরাদুন যেতে হবে, আপনি নিজে তৈরিও করতে পারেন। এমন অনেক যন্ত্র আছে যেগুলো নিজেও তৈরি করা যায়। দেখাই যদি আছে, চলুন কত রকমের ডিভাইস হতে পারে। দেখুন, এদের 6 লেখা আছে।
এখানে 6 লেখা আছে, এখানে সব কিছুই লেখা আছে, লেখার পরেও এমন কেউ আছে যারা এটা পড়তে পারছে না, কিছুই পারে না, তারা কি করে পড়বে? এবার দেখুন, তাহলে অথচ কত 1 টাকাও দাম নয়, এটা নো কস্ট, অথচ এটা থেকে সেই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। আপনার কাছে যা আছে সেই জিনিসগুলো দিয়েই করতে হবে। চলুন আরেকটা ডিভাইসের সাথে পরিচয় করাই। পরে এটা আসবো, সেটাই তো। আর কটা স্লাইড আছে দেখবেন তো, আর টাইম আমার কাছে কম, 10 মিনিট। আমি একজনকে দেখেছি অন্য করে দিয়ে আচ্ছা, চেষ্টা করবো। চলুন প্রথমে যে জিনিসটা দেখাই, এটা একটা জেনারেল ডিভাইস নয়, একটু অন্য ধরনের ডিভাইস। আমরা যারা ব্লাইন্ডরা এইটাকে ব্যবহার করে, এটা ব্লাইন্ড স্টিক হিসাবে। তো এটা আর একটু উন্নত, এটা লেজার অ্যাড করা আছে। আমরা যখন ব্লাইন্ডরা হাঁটে তখন কিরকম করে হাঁটে একটু দেখাই। ওরা কি করে সেটা আমাদের শেখাতে হয়, ওটাকে বলে মোবিলিটি। ওরা কি করে, ধরুন এই পাটা বাইরে যাবে তখন এটা এখানে থাকে, আবার এটা যখন এইদিকে যাবে এইভাবে। এবার এই যে জায়গাটা যাচ্ছি, দেখুন আমি কিন্তু বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি দেখুন, না না উঁচু না, এই দেখুন ওই একটা আওয়াজ হচ্ছে, দেখুন পাচ্ছেন? পাচ্ছে না? ও যে মুহূর্তে কোনো বাধার সম্মুখীন হবে এই লাঠিটা, ও সেই মুহূর্তে কিন্তু কথা বলতে শুরু করবে, মানে ভাইব্রেশন হবে। এইটা ভাইব্রেশন হয়, এই যে ভাইব্রেশনের জন্য এটাকে নিচের দিকে আছে, তাহলে নিচে যদি কোনো বাধা আছে ও সেটা ডিটেক্ট করবে। এবার দেখুন ও কোথাও আছে, আমি অন করে দিলাম, চার্জ শেষ হয়েছে। হ্যাঁ, তো এটার সিস্টেমটাই হচ্ছে যখন ভাইব্রেশন হবে, ওই যে অনেকবার ভাইব্রেশন করলো মানে আমাকে সামনে কিছু অবজেক্ট আছে, যখন কম ভাইব্রেশন হবে তখন তার মানে দূরে অবজেক্ট আছে, এটা বোঝা যায়। কিন্তু সব কিছু বোঝা যায় না, এদেরও একটা যন্ত্রণা আছে। সেই যন্ত্রণাটা হচ্ছে একটা হোল আছে, কোথাও পড়ে যাবে, সেটা বুঝতে পারবে না। চলুন আরেকটা জিনিস দেখে, এবার আছি আরেকটু অন্য টেকনোলজিতে। এটা আমাদের সবার কাছেই আছে, এটাকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি। সবার প্রথম ধরুন আমরা আপনাদের যে কোনোটা ওই এটার ফ্রন্ট পেজটা বার করে দিন। Jagadesh Bose National Science Talent Search, Kolkata, in pursuit of excellence since 1960. অর্থাৎ আপনি এই ডিভাইসগুলো ইউজ করলে ওসিআর মানে অপটিক্যাল ক্যারেক্টারকে রিড করার ক্ষমতা থাকে। আমরা আমাদের ছাত্রছাত্রীদের এটা শেখাই। 2 নম্বরে আসছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এগুলো সব অ্যাপ আপনাদের, হ্যাঁ আছে, আমি পরে পরে বলে দিচ্ছি। ধরুন আমার কাছে আরেকটা জিনিস দেখাই, গুগল লেন্স, গুগল লেন্স। ধরুন আমার কাছে এই টাকাটা আছে, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারলেন? ও কিন্তু স্ক্যান করবে শুধু, ও আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু টাকাটা নিয়ে ওর হাতের কাছাকাছি রাখবেন, ও অটোমেটিক স্ক্যান করবে এবং যে কোনো টাকা। এটা আরবিআই নিজস্ব অ্যাপ, এটাকে বলে মানি অ্যাপ। এটাকে আমরা ব্লাইন্ডদেরকে শেখাই এই কারণেই যে অনেক সময় কি হয়, একই ধরনের নোট অনেকে ঠকিয়ে দেয় ওদেরকে। এই অ্যাপটা ব্যবহার করলে তাদের ঠকাবে না, পারবে না, সব পারবে। আচ্ছা স্যার, অরিজিনাল আর ডুপ্লিকেট ধরতে পারবে? Chair in front of you. Chair to your right. Person in front of you. Person to your left.
ও স্ক্রিনটা যেগুলো যা যা দেখতে পাবে ওর পুরোটা ও বলতে থাকে। এই যতগুলো অ্যাপ দেখলেন প্রত্যেকটা অ্যাপেরই কিছু সীমাবদ্ধতা আছে, কারণ কিন্তু সব রিকগনাইজ করতে পারে না, এটা ভিশন না। এই অ্যাপগুলো বলছি মানে ধরো এই মানে আমাদের এই মোবাইল আর কি এটা অ্যাক্সেসিবল হয়ে যায় কয়েক বছর হয়েছে ধরো, হ্যাঁ কিন্তু এটা অনেক আগে থেকে তৈরি। হ্যাঁ চলছে, আর 5 মিনিট। হ্যাঁ, তো আমি একটু দেখে নিই আমার কতগুলো স্লাইড আছে। স্লাইড তো শেষ হবে না, আমাকে শেষ হতে হবে। একটু বাড়িয়ে দেন না কেন? চলো আমি এটাতে আসি, ছোটটা পাপেট। আচ্ছা ধরুন এই একজন ভদ্রলোক আছে আর এই একজন ভদ্রলোক আছে, এইরা দুজন আমাদের কাছে যাই, তাহলে বিষয়টা সহজ হবে, সুন্দর হবে বলতে। এরকম একটা ঘটনা, ধরুন এরা দুজন পাশাপাশি আছে, একটু আগে ঝগড়া টগড়া হয়ে গেছে, এবার দুজনে মুখোমুখি বসে আছে। একটা গান মনে করুন দেখি, কিশোর কুমার গানটা গাইছিলেন দুটো পুতুলকে নিয়ে, বলতে পারবেন? এক পলকের একটু দেখা। বিষয়টা হচ্ছে আপনাদের সাথে এই এক পলকের একটু দেখা আমারও হয়, তাই এই দেখাটুকু আর একটু বাড়াতে চাইছি, কারণ আমি মনে করি আমার দুটো চোখ শত চোখ হবে যদি আপনারা চান, আমার দুটো কথা হাজার কথা হয়ে যাবে যদি আপনারা চান। অর্থাৎ এই বিষয়টা, এই ভাবনাটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। যে স্পেশাল এডুকেশন, তাদের আকাশটা বড্ড ছোট, সেই আকাশটা বড় করতে গেলে সকলের জায়গা থাকা দরকার। তো আমরা চাইলে এরকম উপকরণ দিয়ে অনায়াসে পড়াতে পারি। আমি ক্লাসে এগুলোকে দিয়ে পড়াই, সেই রকম একটা জিনিস দিয়ে পড়াচ্ছি, সবগুলো তো দেখানো যাবে না একসাথে, চেষ্টা করছি। মাঝে মাঝে এগুলোকে নিয়ে আমাকে ক্লাসে যেতে হয়। এই যেমন একজন বাঁদর তো বাঁদর এই বসে দেখুন মুখ ঘুরে আছে অন্যদিকে, রাগ করেছে হয়তো। এখন একটা বাঁদর আর কুমিরের গল্প শুনেছিলেন না? সেই বাঁদর আর কুমিরটির সাথে পরিচয় করা, এই হলো সেই কুমিরটি, যেটা আমরা যখন ক্লাসে যাই তখন কিভাবে যাই সেটা দেখাই একবার। এই হলো সেই কুমির। এখন গল্পটা তো আপনি বলবেন, আর এই কুমিরটা এর কাজ কি? এ শুধু আপনার মনকে একটা সাইডে রাখতে। আমরা মাঝে মাঝে ক্লাসে যখন যাই তখন এই বিষয়টাকে সামনে রাখি। পরবর্তী আরেকটি জিনিস দেখাই, আমার আরেকজন বন্ধু, এ নাকি আমার চেয়ে ভালো পড়ায়, যার জন্য একই দেখাচ্ছে আপনাদের সাথে। আমার আরেক বন্ধু এটা ক্লাসে যায় মাঝে মাঝে, আমার ছাত্রছাত্রীরা বলে নাকি এ ভালো পড়ায়, কবিতা পড়ায়, টোটা কবিতা পড়ায়। আপনাদের বন্ধু হিসাবে এখন ওদিকেই দেখবেন। হ্যাঁ, নাম বলেছি ধাম বলেছি, নাম বলেছি ধাম বলেছি এবং বয়স কত, সেই সঙ্গে কেউ বলেছে মা হয়েছেন গত, 10খানা কষতে দিলে একটা হবে ভুল, তাও আমাকে নিতে নারাজ এই তোমাদের স্কুল, কারণ আমার প্যান্টে ফুটো, জামার গলার ভাষা, উড়াল সেতুর নিচে আমার পাক পাখালির বাসা, বাবা ওঠা পুলিশ ভ্যানে, আমি তখন ছোট, মরার আগে মা বলেছিলেন মানুষ হয়ে ওঠো, তাই তো আমি বই পড়েছি পথ করুন বই, তোমার সঙ্গে আজকে না হোক কালকে তো খেলবই। নমস্কার। দারুণ দারুণ। বাচ্চাটি, তার জায়গায় ও যদি ওর কাছে কিছু ছবি থাকতো, ওটা বাথরুমের ছবি, ওর খিদে পেয়েছে একটা আপেলের ছবি, ওই কার্ডগুলো দিয়ে ও বোঝাতে পারতো। এটাকে বলা পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম। ওই কার্ডের মাধ্যমে সে কমিউনিকেট করতে পারতো। এটা আমাদের সেন্সার ইন্ডিকেশন, সেন্স অর্গানগুলো ইন্টিগ্রেট করা। সাপোজ ধরুন এটা একটা আম, আমাদের ইন্ডিকেশন হবে না এটা দিয়ে, কিন্তু যদি অরিজিনাল আম হতো তাহলে আমটা স্পর্শ করতাম, গন্ধ পেতাম, কামড়ে স্বাদ পেতাম, ওই মানে সমস্ত ইন্দ্রিয়গুলো ইন্টিগ্রেট করে একটা বস্তু সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারতাম। এটা হচ্ছে একই মাল্টি সেন্সরি প্লে। এটা ব্রেইন যে সিস্টেমটার সাথে পরিচয় আপনাদেরকে একটু অংশ বললাম। এটা ওই সিরিয়ালি আমি একটু বড় করে সাজানো হয়েছে এটাতে। এটা সাইন ল্যাঙ্গুয়েজ, এটা ডান্স মুভমেন্ট থেরাপি, ডিএমটি। এখন এটা অলরেডি অনেক জায়গাতে চলছে এবং যাদবপুর ইউনিভার্সিটির একটি কোর্স চলছে। বিখ্যাত থেরাপি এটা, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে বিখ্যাত সিনেমার দৃশ্য দেখতে পেয়েছেন। এইরকম থেরাপি দারুণ লাগে। দেখবেন মন খারাপ হলে আপনার বাড়ি যদি কুকুর বেড়াল থাকে মন ভালো হয়ে যাবে। তো আর ওই জমকে মারার জন্য পাঠিয়ে দিয়েছিল,
এরকম আমাদেরও যদি এরকম একটা থাকতো না, আমরা আমাদের জমগুলোকে ছাড়ি না। আমাদের জম তো উপরে থাকে না ব্যাপারগুলো। এবার এটা হচ্ছে পেট থেরাপি। পেট মানে বুঝতে পারছেন, আমি যেখানে আমার ক্লাসরুমের পাশে একটি জায়গাতে ব্যাংক আছে, সেই ব্যাংকে যেটা রান্না হয় সেই জায়গাটা পুরো আমাদের ক্লাসের পাশে। আর আবার ঠিক সেকেন্ড পিরিয়ড না থার্ড পিরিয়ডের পর থেকে রান্না শুরু করে দেয়। আর সেই মুহূর্তে যে কি বোঝাবো, আমি বলে আজকের মতো ক্লাস বন্ধ। বলছে কেন? বলছি এই গন্ধ শুকে কি কখনো ক্লাস নেওয়া যায়? ফিল কর, অনুভব কর, পৃথিবীতে এমন বহু সুন্দর জিনিস আছে, সেগুলো তো ছুতেও পাচ্ছিস না, খেতেও পাচ্ছিস না, শুধু ফিল কর। তো এটা হচ্ছে পেট থেরাপি, ঠিক আছে? এটা আমরা সবাই বিশ্বাসী, যদিও এগুলো জেনারেল কিছু থেরাপি। লাস্ট এটাই দেখাবো, লাভ থেরাপি। দাঁড়ান, যন্ত্রপাতিগুলো গেল কোথায়? হ্যাঁ, একটু চোখটা বন্ধ করুন, ফিল করুন কিভাবে শব্দ আমাদেরকে জাগিয়ে তোলে। দেখুন, একদম শেষ বিন্দুটুকু পর্যন্ত শোনার চেষ্টা করুন। আবার পারলে এরকম ফিল করবেন, দেখবেন ঘুম পেয়ে যাবে। কিন্তু আমাদের ঘুম পাড়িয়ে দিলে চলবে না, শেষ করতে তো হবেই। আমরা বারবার পড়ে যাবো, কিন্তু উঠে দাঁড়াবো। আমরা কখনো থামতে পারি না। এটা বিখ্যাত একটি মানুষের গল্প, সময় নেই তাই গল্পটা বলছিলাম। এই গল্পটা শুনেছেন আপনারা সকলে? ঠিক আছে, এটা এই গল্পটা দিয়ে শেষ করবো। হ্যাঁ, কমপ্লিট। চলো, এটি আমার একটি বন্ধুর গল্প। গল্পটা যতবার বলি আমার ক্লাসরুমে যেমন সেই সূর্যের কথাও মনে পড়ে, গল্প বলতে গিয়ে আমার বন্ধুর কথাটাও মনে পড়ে। বন্ধুটি পড়াশোনা করার সুযোগ পায়নি, গ্রামের মানুষ। ওর সবজির দোকান ছিল বাবার। শেষে কি করলো, বাবা সব দায়িত্ব ওর উপর দিল, কিন্তু একজন দৃষ্টিহীন ছেলের পক্ষে বেশ ডিফিকাল্ট। সে তাই ব্যবসাটা শুরু করলো এবং ভালো ব্যবসা করত, কিন্তু হিসাবটা লিখতে পারতো না। হিসাব লেখার জন্য একজন কাকুর কাছে এলো। কাকু প্রথম নেগলেক্ট করতো, পরের দিকে ওর হিসাবটা লিখে দিত। এরকম লিখতে লিখতে একদিন কাকু ওকে অফার দিল যে আমার একটি বিবাহযোগ্য মেয়ে আছে, তোমার সাথে বিয়ে দিতে চাই। বলছে আমি অন্ধ কানা মানুষ, আমাকে কখনো বিয়ে দেওয়ার জন্য এটা ভাবলেন কি করে? বলছে না, আমার ভালো লেগেছে, আমার মনে হয়েছে তোমাকে দেওয়া যেতে পারে আমার মেয়েকে। যেন মেয়েকে আবার জিজ্ঞাসা করে দেখি তো একজন অন্ধ মানুষকে সে বিয়ে করবে কিনা। ওরা কথা শোনেনি। একটা পোস্ট কার্ড মার্কার ছবি এগুলো তুলে রাখে, মেয়ের ছবিটাও হাতে দিয়েছে। দিয়ে বলছে এটা কি করবো আমি? বলছে এটা আমার মেয়ের ছবি, ওই সম্বন্ধ দেখার জন্য তুলে রেখেছিলাম। লাস্টের ছেলেটি বলছে তো দেখতেও পাই না, কি করবো? তো বলছে এটা আর কি, আমি কি করবো, আমি ওটা তোমার জন্যই তুলেছিলাম। ওই ছবিটা নিয়ে ওর ডায়েরির মধ্যে রেখে দিল। বিয়েটা হলো, সব কিছু ঠিক। এবার বিয়ের দিন আসে। আমাদের এই ক্লাসরুমে তো আবহ দেওয়া যায় না, ওটা মিরের সানডে সাসপেন্সে দেওয়া যায় মিউজিক। আমাদের কোনো আবহ নেই, একটাই আবহ, নিস্তব্ধ আবহ, শুধু ওই আবহাওয়াতে। বিয়ের দিন পাশের গ্রামে বিয়ে করতে যাচ্ছে, কেউ নেই, ওই ছেলেটি আর একটি বন্ধু হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। যত যাচ্ছে আস্তে আস্তে সানাইয়ের শব্দ বাজছে, তীব্র হচ্ছে একটু একটু করে। ঠিক মণ্ডপের কাছে যখন এসছে, রজনীগন্ধার গন্ধ আর সানাইয়ের সুর তাকে বেশ আনন্দ দিচ্ছে। ঠিক ভিতর থেকে সবাই চিৎকার করছে, বর এসছে, বর এসছে, বর এসছে, এরকম চিৎকার শুনে তারও ভালো লাগছে। গিয়ে মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে আছে, বন্ধুর হাতটা ধরা আছে, জেস কর, তাকে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে একটি মেয়ে ঠিক ওই রকম পান পাতা ঢাকা দিয়ে, ওই ছবিটা কিন্তু সেই তার ছবি নয়, কিন্তু একটি পান পাতা ঢাকা দিয়ে মেয়েটি এসে সামনে দাঁড়িয়েছে। যখন মুখটার থেকে ওই পান পাতাটা সরিয়েছে, ওকে দেখা মাত্র ওই পান পাতাগুলো পড়ে গেছে। ছেলেটা বুঝতে পারেনি। ওর বন্ধুরা কুড়োতে গিয়ে ওর পায়ে লেগেছে। বলছে কি হলো? বলছে না কিছু হয়নি, চলো। পান পাতাগুলো ধরিয়ে দিয়েছে। শুভদৃষ্টি হলো কিনা জানি না। তাদের বাকি রিচুয়ালস কমপ্লিট হলো। এবার তারা বাসর ঘরে গেছে। কেউ গান গাইছে, কেউ আরো বিভিন্ন ছড়া বা বিভিন্ন আয়োজনের করে রাত 2টো বেজে গেছে।
সবাই প্রায় ঘুমিয়ে গেছে। মেয়েটি হঠাৎ ছেলেটির পায়ে হাত দিয়ে বলছে, একটু অপেক্ষা করো, আমি আসছি। তিনি বলছে, হঠাৎ করে ছুটে চমকে গেছে। কে? বলছে আমি। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। বলছে ও ঠিক আছে। ওর হাতে ওর মাথার টোপর, ওর কাপড়ের ওই খুঁট বা যা ছিল সেটা ওটাকে ধরিয়ে দিয়ে ও বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ করে জোর শব্দ হচ্ছে, চারদিকে চিৎকার চেঁচামেচি। ও সেই শব্দ শুনে জেগে গিয়ে সবাই জিজ্ঞাসা, কি হয়েছে রে, শব্দ হচ্ছে কেন, কি হলো? কিছুক্ষণ পরে দেখছি কেউ নেই ওখানে। তারপরে হঠাৎ করে দেখলো কিছুক্ষণ পরে এই শব্দটা থামত হয়ে গেল, কেউ কোথাও নেই। ওর বন্ধুটা এসে বললো চল, আর কিছুই বলেনি। ও তার টোপরটাই সব কিছু নামিয়ে দিয়ে সেই রাস্তাটা দিয়ে আবার ফিরে যাচ্ছে। তখন রজনীগন্ধাগুলোর গন্ধটা তখনও আছে, সানাইটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ফিরে গেল। তার বেশ কিছুদিন পর তার সেই কাকু, সেই শ্বশুর মশাই তার বাড়িতে ফিরে এসছে। বলছে আমার ক্ষমা করে দাও, আমি বলতে পারিনি, আমার মেয়েটাকে বলতে পারিনি। মানে সেদিন সেই মেয়েটা গলায় ধরে নিয়েছিল। যার পরে বলছে আমাকে একটা প্রায়শ্চিত্ত করতে দাও। কি করবে? বলছে চলো ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে নিয়ে গেছে, তো তোমার চোখ দুটো দেখাতে চাই। চোখ দুটো দেখানোর পরে ডাক্তার বলছে ঠিক আছে, অপারেশন হবে। অপারেশন ডেট ঠিক হলো, অপারেশন হয়ে গেল। যেদিন হয়ে চোখটা খুলবে, সকালবেলা ডাক্তার জিজ্ঞাসা করছে যে কাকে প্রথম দেখতে চাও? ছেলেটি কিচ্ছু বলেনি। কি বলবে, কিছুই বলেনি। পরের দিন সকালবেলা যখন খুলছে, শ্বশুরমশাই বাইরে দাঁড়িয়ে আছে। ডাক্তার বলছে ওর অপারেশন তো হয়ে গেছে, চলুন দেখি। ভিতরে গিয়ে দেখছে সেই ছেলেটি অঝরে কেঁদে যাচ্ছে চোখটা খোলার পর, আর হাতে কিছু একটা আছে। সামনে গিয়ে ডাক্তারটা দেখছে, ডাক্তার আর শ্বশুরমশাই গিয়ে দেখছে সেই মেয়েটির ছবিটা। তো নার্সকে জিজ্ঞাসা ছিল কোথায় পেলো? বলছো যেদিন এসেছিল ওই ডায়েরিটা ওর বালিশের নিচে রাখা থাকতো, কাউকে ছুতে দিত না। সেদিন প্রথম ওর শুভ দৃষ্টি হলো। আর সেই মেয়েটার ভাবুন তো, যার শুভ দৃষ্টি হলো না, চলে গেল। আমি চাই আমাদের সকলের শুভ দৃষ্টি হোক। যাদের পাশে দাঁড়ানোর কথা ছিল তার পাশ থেকে সে যে চলে গেল, চলে যাওয়াটা দরকার ছিল। তাই এই শুভ দৃষ্টি সবার মধ্যে তৈরি হোক, এটুকু আশা নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।